এই ফাজিল ছেলে, আর একটা ফালতু কথা বললে এক চড় মেরে গাল লাল করে দেব। বেয়াদব কোথাকার। ভুলে যেও না আমি কিন্তু তোমার টিচার হই, তাই আমাকেও আমার পেশাকে সম্মান করতে শেখো। ও, আপনি আগে যাই ছিলেন না কেন, ভুলে যাবেন না আপনি এখন আমার স্ত্রী। তাই সম্মান আমি আপনাকে করব, কিন্তু এই স্থান থেকে। নিশি সাগরের কথা শুনে প্রচণ্ড রেগে যায়। তার মুখ দেখে মনে হচ্ছে এক্ষুনি সে সাগরকে আচ্ছা মতো একটা ধুলাই দেবে। নিশি নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দেখো সাগর, আমি তোমার সাথে কোনো রকম ফাজলামি করার মুডে নেই। আমাদের বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছে সেটা তুমি খুব ভালো করেই জানো। এটা শুধুমাত্র একটা চুক্তি, এর বেশি কিছু নয়। তাই সেই চুক্তির মর্যাদা রক্ষা করো এবং এই ঘর থেকে বেরিয়ে যাও। আমি চাই না কেউ এই অসম্মানজনক সম্পর্কের কথা জানুক। অসম্মানজনক? ম্যাম, আপনার ক্লাসে তো কত কঠিন কঠিন সংজ্ঞা শেখাতেন, আর এখন আমাদের পবিত্র বিয়েকে অসম্মানজনক বলছেন? যাকগে, পরিস্থিতি যাই হোক, আমি এখন আপনার স্বামী। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো চুক্তি হতে পারে না, সেটা একটা সম্পর্ক। আর আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে মনে করিয়ে দিচ্ছি, আমার বাবা শর্ত দিয়েছিলেন বিয়ের পর অন্তত 1 মাস আমাকে আপনার সাথে এই ঘরে থাকতে হবে। শাট আপ। আমি জানি সব, কিন্তু শর্তটা ছিল এক ছাদের নিচে থাকা, এক বিছানায় রাত কাটানো নয়। তোমার জন্য ড্রয়িং রুমে আলাদা ব্যবস্থা করা হয়েছে, এক্ষুনি যাও সেখানে। আর যদি না যাই, আপনি কি করবেন? আমাকে টেনে বের করে দেবেন? ম্যাম, আমি কিন্তু আপনার থেকে 4 বছরের ছোট হলেও উচ্চতায় এবং শক্তিতে আপনার চেয়ে কম নই। আমি না চাইলে আপনি এক চুলও নড়াতে পারবেন না। আর হ্যাঁ, আজ আপনি আমার স্ত্রীকে শুধু ম্যাম বলে ডাকার অভ্যাসটা পাল্টাতে পারেন। আপনি বলতে পারেন, সাগর প্লিজ যাও। নিশি এবার কোনো কথা না বলে সরাসরি সাগরের দিকে এগিয়ে যায়। সাগর তখন মুচকে হাসছিল, তার আত্মবিশ্বাসী ভাব। নিশি এক ঝটকায় দরজা খুলে দিয়ে সাগরের হাত ধরে বাইরে ঠেলে দিতে চায়। বেরোও বলছি। সহজেই নিশির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় এবং দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, না, তুমি তুমি এত বেয়াদব কবে থেকে হলে? আপনার জন্যই তো হয়েছি। আর তাছাড়া আপনার চোখে এত রাগ দেখে আমার বেশ ভালো লাগছে। ভয় নয়, শুধু রাগ। ফাইন, তুমি যদি এতই জেদ করো তাহলে আমিই যাচ্ছি। নিশি দ্রুত তার বালিশ আর চাদর গুছিয়ে ঘরের বাইরে যেতে উদ্যত হয়। আপনি কোথায় যাচ্ছেন? এই ঘরে তো আজ থেকে আপনিই থাকবেন। আমি তোমার মতো একটা ফাজিল ছেলের সাথে এক ঘরে থাকবো না। থাকতে তো হবেই, কারণ বাইরে গিয়ে যদি কেউ দেখে আপনি বাসর রাতে ঘর ছেড়ে অন্য ঘরে যাচ্ছেন, তাহলে আমার বাবা মা কি ভাববেন? আমাদের এই চুক্তির আসল উদ্দেশ্যটাই তো ভেস্তে যাবে। প্লিজ, আপনার কাছে অনুরোধ, আর ঝামেলা করবেন না। আপনি সোফায় শুতে পারেন, কিন্তু ঘর ছেড়ে যাবেন না। নিশির ঠোঁট কামড়ে ধরে সাগরের দিকে তাকালো। তার চোখে জল আসার উপক্রম। সে বুঝতে পারছে এই জেদি ছেলেটাকে বোঝানো তো অসম্ভব। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, কিন্তু আমার ব্যক্তিগত সীমানার ধারে কাছেও আসবে না। এই সোফাটা তোমার জন্য বরাদ্দ সাগর, আর আমি এখন ফ্রেশ হতে যাব। ধন্যবাদ ম্যাম। সরি নিশি। আর হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন আমি সবসময় আপনার ব্যক্তিগত সীমানাকে সম্মান করি। ক্লাসরুমে যেমন করতাম ঠিক তেমনই। নিশি আর কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। সাগর দরজা বন্ধ করে রুমের দিকে তাকালো। এটা নিশির ব্যক্তিগত ঘর, পরিপাটি বই আর নোটস দিয়ে সাজানো। সে ঘরের এক কোণায় রাখা একটি কাঠের বক্সের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্যক্তিগত সীমানা, সেটা তো আর আমার কাছে নেই নিশি ম্যাম। আপনি কি ভাবছেন এই বিয়েটা শুধুই একটা চুক্তি? আমি আপনাকে কিছুতেই এই ভুলটা করতে দেব না। নিশি যখন ওয়াশরুম থেকে বের হলো তখন সাগর সোফায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে। সে চোখে এক ধরনের দুষ্টুমি ভরা হাসি। উঠুন,
ফ্রেশ হয়ে নিন। আহ নিশি, তুমি এত মিষ্টি করে কথা বললে আমার তো ফ্রেশ হতে ইচ্ছে করছে না। আমি তোমার সাথে মিষ্টি কথা বলছি না, এটা স্রেফ ভদ্রতা। আমি কি একটা প্রশ্ন করতে পারি? কি? সত্যি করে বলো তো, ভার্সিটিতে তোমার সব ছাত্রের মধ্যে আমাকেই কি তোমার সব থেকে বেশি অপছন্দ ছিল? এটা কি ধরনের ফালতু প্রশ্ন? আমার কাছে সব ছাত্র সমান। মিথ্যা বলছো। আমি জানি তুমি আমাকে কেন অপছন্দ করতে, কারণ আমি তোমার চোখ দেখলেই বুঝতে পারতাম। সাগর কথা বলা শেষ করার আগে নিশি পিছিয়ে গেল। সাগরের কি অপ্রত্যাশিত ঘনিষ্ঠতাময় নিশি কিছুটা হকচকিয়ে যায়। তুমি বাথরুম যাও, আর কোনো কথা বলবে না। আচ্ছা বাবা, যাচ্ছি, কিন্তু মনে রেখো আমার জন্য এই বিয়েটা মোটেও কোনো চুক্তি নয়। নিশি বিছানায় এসে চুপচাপ বসে পড়ল। সে নিজের মাথার চুলগুলো খামচে ধরল। তার মাথা ঘুরপাক খাচ্ছে সাগরের শেষ কথাটায়। আমার জন্য এই বিয়েটা মোটেও কোনো চুক্তি নয়। নিশি মনে মনে নিজের সাথে কথা বলতে লাগলো। এই ছেলেটা কি চায়? কিভাবে এত সাহস পেল আমাকে বিয়ে করার? বাবার সাথে আমার সম্পর্ক খারাপ, সেটা সুযোগ হিসেবে নিয়েছি, কিন্তু সাগর, তুমি কেন এই ঝামেলায় জড়ালে? তুমি তো জানো আমি তোমাকে কোনোদিনও স্বামী হিসেবে গ্রহণ করব না, বিশেষ করে যখন আমি জানি। নিশি দ্রুত বিছানা থেকে নেমে গেল এবং কাঠের বক্সের দিকে এগিয়ে গেল, যেটা নিয়ে সাগর কিছুক্ষণ আগে ভাবছিল। সেই বক্সটি সাবধানে খুলল। ভেতরে একটি হলদে হয়ে যাওয়া চিঠি এবং একটা পুরনো ছবি। নিশি ছবিটা হাতে নিল। ছবিটা দেখা যাচ্ছে অনেক বছর আগের একটা ছোট্ট ছেলে, যে দেখতে ঠিক সাগরের মতোই, আর তার পাশে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল নিশি। কিন্তু নিশির বয়স এখনকার থেকে অনেক কম। না, আমি এটা ভুলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আবার আমার জীবনে এলে। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, বাবা কেন এই ছেলেটার সাথেই আমার বিয়ে দিলেন? সব কিছুর পেছনে কি তবে অন্য কোনো রহস্য আছে? এই চুক্তি কি কেবল একটা বিয়ে, নাকি পুরনো কোনো হিসাবের নিষ্পত্তি? ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। নিশি দ্রুত ছবিটা বাক্সে ঢুকিয়ে দিয়ে বিছানায় ফিরে এলো। তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। সে এক মুহূর্তের জন্য বুঝতে পারল না তার ভয়টা সাগরকে নিয়ে, নাকি এই পুরনো রহস্যটা ফাঁস হয়ে যাওয়ার জন্য। এত কি ভাবছিলে? কিছু না, তুমি ঘুমাও আর লাইটটা অফ করে দাও। নিশি দ্রুত ছবিটা বক্সের ঢুকিয়ে বিছানায় ফিরে এলো। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। সে এক মুহূর্তের জন্য বুঝতে পারল না তার ভয়টা সাগরকে নিয়ে, নাকি এই পুরনো রহস্যটাকে ফাঁদ হয়ে যাওয়ার জন্য। বাথরুমে এত কি ভাবছিলে? কিচ্ছু না, তুমি ঘুমাও আর লাইটটা অফ করে দাও। আলোটা নিভিয়ে দিল। ঘরটা প্রায় অসম্পূর্ণ অন্ধকার, শুধু বাইরের রাস্তার ক্ষীণ আলো জানলা দিয়ে আসছে। শুভরাত্রি নিশি। সাগর সোফায় গিয়ে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে নিশি বিছানায় আর সাগর সোফায়। তাদের মাঝে কেবল কয়েক হাতের দূরত্ব, কিন্তু তাদের মন যেন কয়েক যোজন দূরে। চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই হলদে হয়ে যাওয়া চিঠি আর ছবিটা। মনে মনে ভাবে, বাবার কাছে সেই চিঠিটা গেল কি করে? সেটা তো আমি বহু বছর আগেই। ফ্ল্যাশব্যাক 10 বছর আগে। 10 বছরের ছোট্ট নিশি মন খারাপ করে স্কুলের পেছনের মাঠে বসে আছে। তার বাবা কড়া একজন শিক্ষক, সামান্য ভুল হলেই শাস্তি দেন। কিরে নিশি, আবার তোর টিচার বাবা মেরেছে বুঝি? তুই তো জানিস আকাশ, আমি অঙ্কে ভালো না। অঙ্ক তো বুঝিই না, ফেল করবই এবার। বাবা কি বলবেন? আরে বাবা, তোর চিন্তা কিসের? আমি তো আছি। এই দেখ, আমি তোকে সব থেকে সহজ করে একটা সূত্র লিখে এনেছি। এটা মনে রাখলে তুই সব অঙ্ক পারবি। এটা কি? এটাই আমাদের বন্ধুত্বের প্রতীক, আর এটা তোকে আমি নিজের হাতে লিখে দিলাম। যদি কোনো দিন আমরা একে অপরের থেকে দূরে চলে যাই, তবু মনে রাখিস এই সূত্রই আবার আমাদের মিলিয়ে দেবে। এটাই আমাদের গোপন চুক্তি। তুই সব সময় এমন কঠিন কঠিন কথা বলিস কেন? আমরা দূরে যাব কেন? আমরা তো সব সময় একসাথেই থাকবো। থাকবো হয়তো, কিন্তু জীবন তো। চল এখন তোর সেই অঙ্কটা দেখে দেই।
সেই হলদে হয়ে যাওয়া কাগজে আকাশ নিশির জন্য লিখেছিল কেবল একটি সাধারণ বীজগণিতের সূত্র, a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab। নিশি সেই সময় মনোযোগ দিয়ে সূত্রটি মুখস্থ করে নিয়েছিল। সেদিন আকাশ আর নিশি একসাথে অনেকগুলো অঙ্ক কষেছিল। সেই রাতে নিশির পরিবারে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। যাওয়ার আগে নিশি শত চেষ্টা করেও আকাশের সাথে আর দেখা করতে পারেনি। তার হাতের মুঠোয় ছিল শুধু সেই ভাঁজ করা হলদে কাগজটা, যা সে যত্ন করে সেই কাঠের বাক্সেতে তুলে রেখেছিল। বর্তমানে নিশির চোখ বন্ধ করে শুয়ে আছে। তার মনের পর্দায় সেই ফ্ল্যাশব্যাক চলছে। কেন 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 জানি সেই আকাশ আজ সাগর হয়ে তার জীবনে ফিরে এলো। তবে কি বাবা? না, তিনি তো কখনো সেই চিঠির কথা জানতেন না। নিশির কানে আসে সাগরের নিঃশ্বাসে মৃদু শব্দ। সে সোফার দিকে তাকালো। গাঢ় অন্ধকারেও সাগরের অবয়বটা কিছুটা বোঝা যাচ্ছে। সে পাশ ফিরে ঘুমোচ্ছে। আকাশের সাথে সাগরের চেহারার এত মিল কেন? শুধু নামটা বদলেছে। আর এই 10 বছরে সে অনেক লম্বা আর পরিণত হয়েছে, কিন্তু চোখ দুটো, হাসিটা সব যেন আকাশের মতোই। হঠাৎই নিশি খেয়াল করলো সাগরের মুখে কেমন যেন একটা চাপা কষ্টের ছাপ। নিশি কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে ধমক দিল। কিসের কষ্ট? এই ফাজিল ছেলেটা শুধু ফাজলামি করতেই জানে, আমার জীবনটা নষ্ট করতে এসেছে। আমি কখনোই ওকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আর তাছাড়া ও তো বয়সে আমার থেকে অনেক ছোট। নিশি উঠে বসলো। বাথরুমের দরজা খোলার সময় তার মনে পড়ল সে তো ফ্রেশ হয়ে এসেছে, কিন্তু তার আর এক মুহূর্ত এই ঘরে থাকা তার পক্ষে অসম্ভব মনে হচ্ছিল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে বাক্সের দিকে এগিয়ে গেল। সে নিশ্চিত হতে চায়। নিশি বাক্সটি খুলল। ছবিটা বের করে দেখতেই তার বুক কেঁপে উঠল। ছবির পেছনে খুব ছোট্ট করে লেখা, আকাশ নিশি বন্ধুত্ব চিরন্তর, 11/3/2015। তারিখটা মনে পড়তেই নিশির চোখ ভিজে উঠল। ঠিক তার পরের দিনই তারা গ্রাম ছেড়েছিল। নিশি ছবিটা বুকের কাছে চেপে ধরল। তাহলে কি সাগরী আকাশ 10 বছর পর এভাবে কেন ফিরে এলো? আর বাবা কেন তাকে বিয়ে দিলেন? নিশি যখন ছবিটা আবারও বক্সে রাখতে যাচ্ছিল, তখন তার চোখে পড়ল বক্সের নিচে রাখা একটা ছোট্ট ডায়েরি। সেটা তার বাবা তাকে গত জন্মদিনে উপহার দিয়েছিল। নিশি অবাক হয়ে দেখল ডায়েরিটির ভিতরে প্রথম পাতায় একটি বাক্য লেখা, তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি ভেঙে দেব নিশি। বাক্যটি দেখে নিশির হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। এটা কিসের ইঙ্গিত? তার বাবা তাকে কি বোঝাতে চাইছেন? তবে কি এই বিয়ের পেছনে তার বাবা এবং সাগরের মধ্যে কোনো গোপন চুক্তি আছে? আর তার জীবনের ভুলটা কি? হঠাৎই সোফায় একটা মৃদু নড়াচড়ার শব্দ হলো। নিশি ডায়েরিটা দ্রুত তুলে নিয়ে আবারও বক্সের ভেতরে রেখে দিল। সে বুঝতে পারল সাগর বোধহয় জেগে উঠেছে। নিশি, তুমি জেগে আছো? না মানে হ্যাঁ। বাইরে এত আলো, তোমার ঘুম আসছে না? আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ঘুমাও। নিশি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে এতটা অপছন্দ করো কেন? ভার্সিটিতে তো সবাই আমাকে পছন্দ করত, পুরো ভার্সিটির ক্রাশ আমি, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? সাগর প্লিজ চুপ করো। আমি তোমার সঙ্গে এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আমার এই টপিকটা আর ভালো লাগছে না। চুপ করতে পারি, কিন্তু মনে রেখো, আমার জন্য এই বিয়েটা কোনো চুক্তি নয়। আমি জানি, তুমিও জানো, আমাদের মাঝে একটা গভীর সম্পর্ক ছিল, আছে। তুমি শুধু সেটা অস্বীকার করছো। আমি কিচ্ছু জানি না, ঘুমো। সাগর আর কোনো কথা বলল না। নিশি চোখ বন্ধ করে শুয়ে রইল। তবে তার মনে হাজারো প্রশ্ন ভিড় করেছে। সাগর কেন এমন কথা বলছে? সে কি সত্যিই আকাশ? যদি তাই হয় তবে কেন সে নিজের পরিচয় গোপন করলো? আর তার বাবা কেন তাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিলেন? নিশির বুঝতে বাকি রইল না এই বিয়ের পরতে পরতে রহস্য লুকিয়ে আছে। এই চুক্তির পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ চাপা পড়া অতীত। ভোর হয়ে এসেছে। জানলার পর্দা ভেদ করে ভোরের আবছা আলো এসে পড়ছে সোফায় ঘুমন্ত সাগরের মুখে। নিশি সারা রাত ভালোভাবে ঘুমাতে পারেনি।
তার চোখে মুখে জেগে থাকার ক্লান্তি স্পষ্ট। সে আস্তে করে বিছানা থেকে নামলো, পা টিপে টিপে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে আবার ঘুমাতে যেও না যেন। আজ আমার সাথে নিচে যেতে হবে। তুমি জেগে আছো? আমার ঘুমটা একটু পাতলা। আপনার মতো ম্যামের সাথে এক ঘরে থাকলে ঘুম কি আর গাঢ় হতে পারে? সাগর আড়মোড়া ভেঙে উঠে বসলো, চোখে সেই দুষ্টুমি ভরা হাসি। নিচে যেতে হবে কেন? আমাদের বাসর রাতের পরের সকাল, শ্বশুর শাশুড়িকে সম্মান জানাতে হবে না? আর তাছাড়া বাবা হয়তো সবার সামনেই চুক্তির কিছু শর্ত মনে করিয়ে দেবেন, যেমন আমার পড়াশোনা, আর আপনি আমার স্ত্রী হিসেবে কিভাবে সেটা দেখবেন। ও, শর্ত। তোমাদের চুক্তির শর্তগুলো বেশ মনে আছে দেখছি। ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি ততক্ষণে তৈরি হয়ে নিচ্ছি। আর শোনো, নিচে যেন তোমার কোনো ফাজলামি না দেখি। আমি তোমার টিচার ছিলাম, সেটা যেন ভুলে না যাও। সোফা থেকে উঠে নিশির পা এক পা এগিয়ে। ভুলে যাইনি ম্যাম, তবে এটাও ভুলবেন না কাল রাতে আপনার পাশে আমার ঘুম হয়নি। কারণটা আপনার এই টিচার পরিচয় নয়, আপনার স্ত্রী পরিচয়টা। নিশি অস্বস্তি আর রাগে দ্রুত ওয়াশরুমে দরজা ঢুকে বন্ধ করে দিল। সাগর হাসতে হাসতে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। নিশির চোখে এখনও সেই হলদে চিঠি আর ডায়েরির কথা ভাসছে। এই ছেলেটা সত্যি আকাশ কিনা সেটা যাচাই করার একটা উপায় খুঁজতে হবে। নিশি আর সাগর যখন নিচে নামলো তখন তাদের বাবা মা, অর্থাৎ সাগরের বাবা মা বসার ঘরে অপেক্ষা করছিল। সাগরের বাবা মিস্টার হাসান একজন গম্ভীর এবং স্বল্পভাষী মানুষ। অন্যদিকে মিস লিলি খুবই হাসিখুশি। আহ, আমার সোনার মতো বউ, কেমন ঘুম হলো তোমার? সাগর তো সারা রাত তোমাকে জ্বালায়নি, তাই না? না আন্টি, ভালো হয়েছে ঘুম। মা, আর কতদিন আন্টি শুনবো? নিশিকে বলে দাও সে যেন তোমাকে মা বলে ডাকে। একদম ঠিক বলেছিস বাবা। নিশি, আজ থেকে আমি তোমার মা, আর তুমিও আমার মেয়ে। ঠিক আছে মা। যথেষ্ট হয়েছে, বসো তোমরা। সকালের নাস্তাটা একসাথে করা যাক। সাগর, তুমি আজ ভার্সিটি যাচ্ছ না? না বাবা, আজ না, কালকে ক্লাস শুরু করব। তাছাড়া নিশি ম্যামের সাথে একটু কোঅর্ডিনেট করতে হবে তো। মিস্টার হাসান, আমি কি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। কিসের বিষয়ে? আমাদের বিয়ের চুক্তিটা নিয়ে আমার মনে হয় কিছু শর্তের বিষয় আমি ঠিক বুঝতে পারিনি। বাবা, এখন নাস্তার টেবিল, তুমি এত সকালে ম্যামের সাথে এত গম্ভীর কথা শুরু করবে না। ফ্রেশ হয়েছ তো? ঠিক আছে নিশি, আমরা নাস্তার পর কথা বলছি। সাগর, তুমি বসো। নাস্তার টেবিলে সাগর বেশ স্বাভাবিক ছিল, কিন্তু নিশি ছিল অস্থির। সে বারবার মিস্টার হাসানের এবং সাগরের দিকে তাকাচ্ছিল। তার মনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছিল। নাস্তার পর নিশি মিস্টার হাসানের সাথে তার অফিস রুমে এলো। ঘরটি ছিল অনেক গোছালো এবং ভারিক্কি। মিস্টার হাসান, আমি আপনার কাছে কিছু গোপন কথা জানতে চাই। এই বিয়েটা কি শুধুই একটা চুক্তির জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ? মানে? আমি বুঝতে পেরেছি সাগরের সম্পর্কটাকে স্রেফ চুক্তি হিসেবে দেখছে না। আর কাল রাতে আমি একটা পুরনো ছবি আর আমার বাবার দেওয়া একটা ডায়েরি দেখেছি। ডায়েরিতে লেখা, তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি ভেঙে দেব নিশি। এই কথাগুলোর অর্থ কি? তোমার বাবা একজন শিক্ষক, তিনি হয়তো কোনো শিক্ষামূলক কথা বলেছেন। তুমি বেশি ভাবছ। আর সাগর, ও একটু ইমোশনাল, তুমি ওকে বুঝিয়ে সামলে নাও। আমার শর্ত ছিল তোমরা 1 মাস এক ছাদের নিচে থাকবে, আমি এটাই চেয়েছি। আমার মনে হচ্ছে এই চুক্তিটা সাগরের বাবার দেওয়া নয়, এটা আমার বাবা দিয়েছেন। তিনি সাগরকে বিয়ে করতে বাধ্য করেছেন আর তার বিনিময়ে সাগরকে কিছু একটা দিয়েছেন। কি সেটা? নিশি, আমি তোমার বাবা নই, তোমার শ্বশুর। তিনি কি করেছেন সেটা আমার জানার কথা নয়। আমি শুধু সাগরের ভবিষ্যতের কথা ভেবেছি। তোমার বাবা আমাকে বলেছিলেন তুমি নাকি সাগরের মতো একজন দায়িত্বশীল ছাত্রকে বিয়ে করলে তার জীবনটা সুখে কাটবে, তাই আমি রাজি হয়েছিলাম। কিন্তু এই ডায়েরিটা, এর প্রথম পাতায় লেখাটা আমার বাবার কেন লিখবেন? আমি জানি এর পেছনে কোনো রহস্য আছে।
আর সাগর ও আমার ভার্সিটির সেই ছাত্র নয়, ও অন্য কেউ। মিস্টার হাসান ডায়েরিটা হাতে নিলেন কিন্তু দ্রুত ফিরিয়ে দিলেন। নিশি, তোমার বাবার কোনো ভুল নেই, তোমরা এখন স্বামী স্ত্রী, মন থেকে মেনে নাও, এটাই বাস্তব। আর সাগর তোমাকে পছন্দ করে, তুমি ওর সাথে ভালোভাবে কথা বলো। না, আমি মানব না। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে আমি এই মুহূর্তে সাগরকে জিজ্ঞেস করব, সে কি 10 বছর আগের সেই আকাশ? নিশির কথা শুনে মিস্টার হাসানের মুখটা সাদা হয়ে গেল। তার হাত কাঁপতে শুরু করলো। তিনি যেন প্রস্তুত ছিলেন না যে নিশি এই পুরনো কথা জানতে পারবে। তুমি তুমি আকাশকে কিভাবে চেনো? তবে কি সাগরই আকাশ? আপনারা সবাই কেন আমাকে মিথ্যা বলছেন? সাগরই আকাশ, কিন্তু এই নামটা এখন আর নেই। 10 বছর আগে তোমার বাবার জন্যেই। বাবার জন্যেই কি বাবা? সাগর কখন এসে দাঁড়িয়েছে নিশি বা মিস্টার হাসান কেউই টের পায়নি। সাগরের চোখ দুটো জ্বলছে। নিশির দিকে তাকিয়ে সে বলল, তোমার বাবার জন্য আকাশ মরে গিয়েছিল নিশি ম্যাম, আর এখন এই বাড়িতে আছে শুধু তার ছাত্র সাগর, যে তোমাকে ভালোবাসে। সাগরের এই কথা নিশির বুকের মাঝে একটা বড় ধাক্কা দিল। নিশি বুঝতে পারল এই বিয়েটা কোনো সাধারণ চুক্তি নয়, এটা প্রতিশোধ। সাগরের কণ্ঠস্বর অফিস রুমের নীরবতা ভেঙে চুরমার করে দিল। তার প্রতিটি শব্দ যেন নিশির বুকে এসে তীরের মতো বিঁধল। নিশির চোখ চানাবড়া হয়ে গেল। এই চরম সত্যের মুখোমুখি হতে সে প্রস্তুত ছিল না। কি কি বলছো তুমি? আমার বাবার জন্য আকাশ মরে গিয়েছিল মানে? কেন, তুমি কি সত্যি জানতে না, নাকি বলে থাকার অভিনয় করছো? সেই হলদে হয়ে যাওয়া কাগজে শুধু একটা অঙ্ক ছিল না নিশি, একটা প্রতিজ্ঞাও ছিল। আর তোমার বাবা, তিনি সেই প্রতিজ্ঞা ভেঙেছিলেন। মিস্টার হাসান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সাগরের হাত ধরলেন। সাগর, তুমি কি বলছো এসব? এখন এসব বলার সময় আসেনি। আর কত লুকিয়ে রাখবো বাবা? আজ এই মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে, যে মানুষটা আমাকে ক্লাসে সবার সামনে অপমান করতে ছাড়েনি, ছোট করেছে। আর এর কারণ শুধু একটাই, এই মেয়েটা আমাকে দেখলেই সেই অতীত মনে করে, সে আকাশকে মনে করে, যাকে ও কোনো দিন ফিরেও দেখেনি। আমি তোমাকে কোনো দিন অপমান করিনি, আর আমি তো গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। শত চেষ্টা করেও তোমার সাথে দেখা করতে পারিনি। ও, দেখা করতে পারোনি, কিন্তু একবারও কি জানার চেষ্টা করনি কেন তোমার চলে যাওয়ার ঠিক একদিন পর আকাশকে তার সব ছেড়ে ছুড়ে শহর বদলাতে হলো? কেন তার নাম বদলে সাগর হলো? নিশির মাথায় প্রচণ্ড চাপ অনুভব হলো। সে দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে এই বিয়েটা কেবল দুটো মানুষের নয়, দুটো পরিবারে দীর্ঘদিনের একটা চাপা পড়া ক্ষোভের পরিণতি। আমার বাবা, তিনি কি করছেন? আকাশ কেন? তোমার বাবা তার কড়া নীতি আর সমাজের ভয়ে আকাশকে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, অঙ্ক না পারলে তার মতো মেধাবী ছেলের সাথে তোমার মতো দুর্বল ছাত্রীর বন্ধুত্ব থাকতে পারে না। তিনি সেই বন্ধুত্বের প্রতীক সেই হলদে কাগজটা কেড়ে নিয়েছিলেন। আর তিনি বলেছিলেন, গ্রামের মানুষ জানলে তার শিক্ষকতার সুনাম নষ্ট হবে। নিশি, তোমার বাবা শুধু সমাজের ভয়। সমাজের ভয় নাকি তার অহংকার? তোমার বাবা আমার বাবাকে বলেছিলেন, যদি আকাশ কোনোদিন বড় কিছু হতে না পারে তবে যেন আমরা তোমাদের ধারে কাছেও না আসি। আর এই অপমান সহ্য করতে না পেরেই আমার বাবা গ্রাম ছাড়েন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন আকাশকে এত বড় করবেন যে তোমার বাবা যেন তার কাছে গিয়ে নতজানু হন। নিশি স্তব্ধ হয়ে গেল। তার বাবা যে এত কঠোর হতে পারেন তা তার জানা ছিল না। তাহলে এই বিয়ে? এই বিয়ে হলো তোমার বাবার ভুল ভাঙানোর চুক্তি আর আমার বাবার প্রতিজ্ঞার পূর্ণতা। বাবা তার বন্ধুর কাছে গিয়েছিলেন। তোমার বাবার কাছে সেই হলদে চিঠি ছিল। তিনি বলেছিলেন যে ছেলেটা এই চিঠি নিয়ে আসবে তার কাছেই তিনি তোমাকে তুলে দেবেন। আর জানো তো, আমি অঙ্কটা পারতাম না, কিন্তু এই চুক্তিটা ঠিকই পূরণ করতে পেরেছি। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এ শুধুই প্রতিশোধের অংশ? আমি তোমাকে ভালোবাসি কি না সেই উত্তর তুমি সময় মতো পাবে ম্যাম। তবে এটা মনে রেখো,
আমার জন্য এই সম্পর্কটা শুধুই একটি চুক্তি নয়, এটি আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর আমি সেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। সাগর এরপর মিস্টার হাসানের দিকে তাকালেন। বাবা, আমি জানি তুমি নিশিকে কষ্ট দিতে চাও না, কিন্তু তুমি তো জানো আমার জীবনে দুটোই লক্ষ্য ছিল, তোমার প্রতিজ্ঞা রাখা আর নিশিকে সব কিছুর জবাব দেওয়া। আমি শুধু চেয়েছিলাম তোমার আর নিশির সম্পর্কটা সহজ হোক। আর সহজ করতে গিয়েই তো তুমি পুরো রহস্যটা ফাঁস করে দিতে বসেছিলে। তোমরা কেউই আর কোনো কথা বলবে না, এই ঘরের কথা এই ঘরেই থাকবে। সাগর নিশিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। মিস্টার হাসান হতাশায় চেয়ারে বসে পড়লেন। নিশি স্থির দাঁড়িয়ে রইল, যেন তার সমস্ত রক্ত হিম হয়ে গেছে। তাহলে আমার বাবা, তিনি কি জানেন সাগরই আকাশ? না, তিনি শুধু জানেন সাগর আমার ছেলে, একজন মেধাবী ছাত্র। তোমার বাবা শুধু চেয়েছেন তুমি যেন জীবনে সুখী হও। তিনি হয়তো ভেবেছিলেন পুরনো সব ভুলে তোমরা নতুন জীবন শুরু করবে। তার মানে বাবাও আমাকে মিথ্যা বলেছেন। তিনি কি ভেবেছিলেন আমি এই ছেলেকে চিনতে পারবো না? আর ডায়েরির সেই লাইন, তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি ভেঙে দিব। তাহলে কি আমার জীবনের ভুলটা আকাশকে ভুলে যাওয়া, নাকি শিক্ষকতা জীবনে সাগরকে অপছন্দ করা? নিশি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত তার ঘরে ফিরে এলো। তার মনে এখন কেবল একটি প্রশ্ন, কেন সাগর তার আসল পরিচয় গোপন করে তার জীবনে এলো? প্রতিশোধ, নাকি আরও গভীর কিছু? সে দ্রুত সেই কাঠের বক্সটা খুলল। হলদে হয়ে যাওয়া চিঠিটা হাতে নিয়ে দেখতে পেল বীজগণিতের সূত্রের নিচে আবছা কালিতে লেখা, মিথ্যে আর অহংকারের সমীকরণে বন্ধুত্ব শেষ নয়, শুরু হবে এক নতুন অধ্যায়। এর মানে আকাশ সাগর নয়, তার মানে সে এখনো আকাশ হতে চায়। কিন্তু এই নতুন অধ্যায়টা কি? ঠিক তখনই তার দরজায় মৃদু টোকা পড়ল। নিশি ম্যাম, নিচে এসো, তোমার জন্য একটা জিনিস আছে। আর হ্যাঁ, মনে রেখো আমার কাছে তুমি এখনও আমার শিক্ষক, আর টিচারকে সম্মান করতে আমি জানি। নিশি দ্রুত চিঠিটা আবারও বক্সে ঢুকিয়ে দিল। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। সে এখন স্পষ্ট বুঝতে পারছে প্রতিশোধের খেলায় সাগর মরতে হলেও তার ভেতরে কোথাও যেন সেই 10 বছর আগের নরম মনের আকাশ লুকিয়ে আছে। কিন্তু সেই আকাশ খুঁজে বের করতে হলে নিশিকে তার টিচার পরিচয় ছেড়ে স্ত্রীর ভূমিকায় অবনীত হতে হবে, যা তার জন্য অনেক কঠিন। নিশি দরজা খুলে বাইরে এলো। তার চোখে এখনও গভীর সন্দেহ আর চাপা রাগ। সাগর দরজার সামনেই দাঁড়িয়েছিল, তার হাতে কোনো কিছু ছিল না। নিশি ভ্রু কুঁচকে তাকালো। কি আছে? কিসের জন্য ডাকলে? তোমার ফাজলামি যদি আবার শুরু হয়? ফাজলামি নয় ঋষি, এটা সৌজন্যবোধ। স্বামী হিসেবে আমার প্রথম দিনের প্রথম ডিউটি। তোমার ক্লাস শুরু করার আগে অন্তত দুজনের একসাথে তৈরি হওয়া উচিত। সাগর আলতো করে নিশির কাঁধে রাখা শাড়িটার আঁচল ঠিক করে দিল। নিশি কিছুটা হকচকিয়ে গেল, কিন্তু দ্রুত নিজেকে সামনে নিল। আমার কোনো ডিউটি নেই, আর আমার তৈরি হওয়া নিয়ে তোমার এত আগ্রহ কেন? কারণ আমি চাই না আমার স্ত্রী বা আমার শিক্ষককে কেউ দেখে বলুক যে তিনি রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। তুমি যদি সারা রাত আকাশকে নিয়ে ভাবো তাহলে তো চোখ এমন লাল হবেই, তাই না নিশি? সাগরের এই তীর্যক মন্তব্য নিশির মনে তীব্র আঘাত হানল। সে বুঝতে পারল সাগর প্রতি মুহূর্ত তাকে মনে করিয়ে দিতে চায় সে সব জানে। শাট আপ সাগর, আমাদের মধ্যে কি চলছে সেটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না, কেউ না জানে। আর তোমার এই আকাশ প্রসঙ্গ আর একবার তুললে আমি সত্যিই বাবা মাকে সব বলে দিব। কি বলবে? যে তোমার বর তোমার বাবার পুরনো ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, যে বর তোমাকে বাধ্য করছে তোমার জীবনের কঠিন সত্যের মুখোমুখি হতে। যাকগে, নিচে চলো। সাগর আর কথা না বাড়িয়ে সিঁড়ির দিকে হাঁটা শুরু করলো। নিশির দাঁতের দাঁত চেপে তাকে অনুসরণ করলো। তারা নিচে এসে ড্রয়িং রুমে দেখলো মিস লিলি সোফায় বসে আছেন এবং মিস্টার হাসান বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। মিস লিলি হাসি মুখে নিশিকে ডাকলেন। এসো মা এসো, তোমাদের দুজনের জন্যই একটা জিনিস এনেছি। মিস লিলি একটা বড় সুন্দর করে মোড়ানো উপহার নিশির হাতে তুলে দিলেন। নিশি বুঝতে পারছিল না কি করে তার রাগ বা বিরক্তি গোপন করবে। এটা কি মা?
এটা তোমার আর সাগরের নতুন জীবনের জন্য আমার তরফ থেকে আশীর্বাদ। খোলো তো। নিশি বাধ্য হয়ে প্যাকেটটা খুলতেই অবাক হলো। ভেতরে একটা সুন্দর ফ্রেমে বাঁধানো ছবি। ছবিটি দেখতে নতুন হলেও এর বিষয়বস্তু নিশিকে স্তম্ভিত করলো। ছবিতে দেখা যাচ্ছে 10 বছর আগের নিশি আর আকাশ ওরফে সাগর স্কুলের মাঠে বসে অঙ্ক কষছে এবং আকাশের হাতে সেই হলদে হয়ে যাওয়া ভাঁজ করা কাগজটা। এই এই ছবি আপনারা কোথায় পেলেন? এটা তো অনেক পুরনো। এটা 10 বছর আগে তোলা, ঠিক তোমার গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগের দিন আমার বাবা ফ্রেম করিয়ে রেখেছেন। তিনি চেয়েছিলেন এই ছবিটা আমাদের বাসর ঘরে রাখবো, কিন্তু আমি ভাবলাম সবাই দেখুক আমাদের সম্পর্ক কত পুরনো। হ্যাঁ মা, তখন সাগর খুবই ছোট, কিন্তু তোমার বাবার সাথে তোমাদের গ্রামেই দেখা হয়েছিল। তিনি ছবিটি তুলে রেখেছিলেন, বলেছিলেন এই দুজন একদিন এক হবেই। দেখো আজ তা হলো। তোমরা ছবিটা ডাইনিংয়ের পাশে টাঙিয়ে রেখো। নিশির মনে হলো তার মাথা ঘুরছে। এই ছবি এখন তোলা হয়েছিল তখন মিস্টার হাসান কিভাবে জানতেন যে তারা একদিন এক হবে? এর মানে তার বাবার সাথে মিস্টার হাসানের পুরনো কোনো সম্পর্ক ছিল? এই চুক্তি কি তবে দুই বন্ধুর মধ্যেকার কোনো গোপন বোঝাপড়া? আমার বাবা আর মিস্টার হাসান এরা কি তাহলে বন্ধু? আর সেই কারণেই কি আমার বাবা শর্ত দিয়েছিলেন যে মিস্টার হাসানের ছেলেই আমাকে বিয়ে করবে? কিন্তু মাঝখান থেকে কেন আকাশকে এভাবে নাম পাল্টে আসতে হলো? বেশি চিন্তা করো না ম্যাম, এই ছবির পেছনেও একটা রহস্য আছে, যেটা তোমার বাবা মা এবং আমার বাবা মা সবাই জানেন, কিন্তু তুমি জানো না। ধীরে ধীরে জানতে পারবে। এখন চলো নাস্তাটা করি। সাগরের চোখে মুখে এখনো কোনো প্রতিশোধের ছাপ নেই, বরং একটা গভীর ভালোবাসার আর্দ্রতা। নিশি বুঝতে পারল এই ছেলেটা হয়তো প্রতিশোধের পথেই হাঁটছে, কিন্তু তার আসল উদ্দেশ্য শুধু ভালোবাসা প্রমাণ করা। আমি এটা এখন টাঙাবো না। কেন? এটা তো সুন্দর। এটা টাঙানোর আগে আমাকে এর পেছনে সব সত্য জানতে হবে। কে এই ছবি তুলেছিল এবং কেন? আর আমি তোমার বাবা মিস্টার হাসান কিভাবে জানতেন যে আমরা একসাথে হব? আহ নিশি, এটা নিয়ে এত ভাবছো কেন? এটা তো শুধু একটা সুন্দর স্মৃতি। মা, আমার জীবনটা এই ছবির মতোই অনেক রহস্যে ভরা। প্লিজ আমাকে সত্যিটা জানতে দিন। পরিস্থিতি গুরুতর হচ্ছে দেখে মিস্টার হাসান দ্রুত ফোন রেখে তাদের কাছে এগিয়ে এলেন। নিশি, চলো আমরা নাস্তা করি, পরে সব কথা হবে। আমি তোমাকে সব বুঝিয়ে দিব। তুমি শুধু আজ একটা কথা মনে রেখো, আমি তোমার বাবার সাগরের বন্ধু ছিলাম অনেক বছর আগে। বাবা, এখনই আর কোনো কথা নয়। নিশি এখন নাস্তা করবে। সে একজন টিচার, আর তার অনেক কাজ, পরে সব হবে। সাগর জোর করে নিশিকে ডাইনিং টেবিলের দিকে নিয়ে গেল। নাস্তার সময় নিশি একবারও সাগরের দিকে তাকালো না। তার মনে তখন সেই ছবির পুরনো ফ্রেমে আর মিস্টার হাসানের কথায় আটকে আছে। বাবা আর মিস্টার হাসান বন্ধু, তাহলে আমার বাবা কেন সেই সময় আকাশকে অপমান করেছিলেন? কেন নাম পাল্টাতে বাধ্য করেছিলেন? আর সেই ডায়েরিতে লেখা তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমিই ভেঙে দিব, এর মানে কি আমার বাবা চান যে আমি যেন সাগরকে মানে আকাশকে তার আসল রূপে মেনে নেই? বলতে চিঠির রহস্য। নাস্তা শেষ হতেই সাগর নিশিকে বলল তাকে যেন ভার্সিটিতে নামিয়ে দেওয়া হয়। নিশি রাজি হয়ে গেল। গাড়িতে দুজনেই নীরব। ভার্সিটির কাছাকাছি আসতেই নিশি গাড়ির জানলার কাচ নামিয়ে দিল। আমার ভার্সিটির গেটের সামনে নামিয়ে দাও। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে তোমার জন্য আমার কাছে কিছু আছে। সাগর পিছনের সিট থেকে একটা ছোট্ট সিল করা খাম বের করে নিশির হাতে দিল। খামের রং ছিল হলদে। এই নাও ম্যাম, তোমার জন্য হোমওয়ার্ক। এটা ক্লাস শুরু করার আগে পড়ে নিও। এটা কি? খুলে দেখো, তবে সাবধান, এটা তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর হতে পারে। নিশি আর কিছু না বলে খামটা হাতে নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে গেল। গেটের দিকে হাঁটতে হাঁটতে সে খামটি খুলল। ভিতরে একটি ভাঁজ করা হলদে হয়ে যাওয়া কাগজ। সেটি সেই পুরনো চিঠি যা সে বাক্সে দেখেছিল, কিন্তু এবার এর উল্টো দিকে কিছু কথা লেখা। এটা তো সেই চিঠি, কিন্তু নিশি দ্রুত লেখাগুলো পড়ল। সেখানে কিছু কথা লেখা ছিল এবং একসাথে একটা নতুন অঙ্ক করা ছিল, যেটা নিশি খুব মনোযোগ সহকারে দেখল এবং হুট করে তার চোখে আটকালো অঙ্কের নিচে কিছু একটা লেখা আছে।
নিশি থমকে দাঁড়ালো। অঙ্কের নিচে লেখা ছিল ভুল ভেঙে দিয়েছি নিশি, অঙ্কটা কষতে পারোনি, তাই জীবনটা দিয়ে কষতে হবে। মনে রেখো, তোমার সবচেয়ে বড় ভুলটা হলো আমাকে অবিশ্বাস করা। ভুল আমাকে অবিশ্বাস করা। নিশি ঘুরে দেখলো সাগর তখন গাড়িতে বসে তার দিকে তাকিয়ে আছে। তার চোখে গভীর আবেগ। এই ছেলেটা সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু কেন সে প্রতিশোধের পথ বেছে নিল? এই সম্পর্কে জট কোথায়? হলদে কাগজে লেখা সমীকরণ আর সাগরের চোখে ভর্তি আবেগের মাঝে নিশি যেন দু টুকরো হয়ে গেল। একদিকে তার শিক্ষক সুলভ অহংকার, অন্যদিকে এক চাপা পড়া অতীত, যা ভালোবাসার কষ্টের মিশেল তৈরি। এই দ্রুত চিঠিটা ব্যাগে রেখে ভার্সিটির প্রধান ফটকের দিকে পা বাড়ালো, কিন্তু তার মন স্থির নেই। ক্লাসে মনোযোগ দেওয়া অসম্ভব। ভুল ভেঙে দিয়েছি? কোন ভুল? আমি কি সত্যি আকাশকে অবিশ্বাস করেছিলাম? কিন্তু কিভাবে? আমি তো তাকে খুঁজেও পাইনি। এই সমীকরণ আকাশ ইকুয়াল টু সাগর ইকুয়াল টু ভালোবাসার মানে কি? নিশি সরাসরি স্টাফ রুমে না গিয়ে কমন রুমে গিয়ে বসলো। সে একা একা এই রহস্যের জট খুলতে চায়। সে আবারও ব্যাগ থেকে চিঠিটা বের করলো। বাবার ডায়েরি, মিস্টার হাসানের মন্তব্য আর এই হলদে চিঠি, সব কিছুর কেন্দ্রে একটা মানুষ, আকাশ, যে এখন সাগর। কেন সে আমাকে অবিশ্বাস করার কথা বলল? নিশি চোখ বন্ধ করে সেই দিনগুলোর কথা মনে করার চেষ্টা করলো। গ্রাম ছেড়ে যাওয়ার ঠিক আগের রাত। আমি বাবাকে বলেছিলাম আকাশকে একটা চিরকুট দিয়ে আসতে, কিন্তু বাবা সেটা দিতে রাজি হননি। বলেছিলেন ওই ছেলে অঙ্ক পারে না, ওর সাথে তোমার মেশা ঠিক নয়। আমি লুকিয়ে বাবার অজান্তে একটা ছোট্ট চিরকুট লিখেছিলাম, আকাশ আমরা কাল চলে যাচ্ছি, তুমি যদি আমাকে সত্যিই বন্ধু ভাবো তাহলে তুমি সেই অঙ্কটা শিখে আমার সাথে শহরে দেখা করতে আসবে। এই ঠিকানা সব সময় মনে রেখো, শহরের পুরনো একটা ঠিকানা। অপেক্ষা করব আকাশ। নিশি মনে করতে পারলেও সে লুকিয়ে চিরকুটটা তার বাবার পকেটে গুজে দিয়েছিল, এই বিশ্বাসে সে যে বাবা হয়তো পরে আকাশের কাছে পৌঁছে দেবে। হায় ঈশ্বর, যদি বাবা সেই চিরকুটটা আকাশকে না দেন, যদি তিনি বলেন যে আমি আর কখনো তার সাথে দেখা করতে চাইনি, আর যদি আকাশ ভেবে থাকে যে আমি তাকে ভুলে গেছি। নিশির বুক কেঁপে উঠল। এইবার তার কাছে ব্যাপারটা পরিষ্কার হতে শুরু করলো। তার বাবা অহংকারী ছিলেন। তিনি চাইতেন না নিশি সাধারণ কোনো ছেলের সাথে সম্পর্ক রাখুক। তিনি হয়তো সেই চিরকুটটা আকাশকে দেননি, উল্টে বলেছিল যে নিশি তাকে অবিশ্বাস করে চলে গেছে। আকাশ সাগর, তার মানে আকাশ বিশ্বাস করত যে আমি তাকে ছেড়ে চলে গেছি, আর সাগর সেই অবিশ্বাস ভাঙতে এসেছে। আর এই বিয়ে প্রতিশোধ নয়, বরং ভুল বোঝাবুঝির একটা সমাপ্তি। এই চিন্তাভাবনার মাঝেই নিশির চোখ পড়ল হলদে কাগজের উল্টো দিতে, যেখানে পুরনো বীজগণিতের সূত্রটি লেখা ছিল, যেখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ab। আরে নিচে তো আবছা কালিতে একটা এ লেখা। নিশি দ্রুত তার ব্যাগ হাতড়ে বাবার দেওয়া ডায়েরিটা বের করলো। ডায়েরিটির প্রথম পাতায় লেখা ছিল, তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি ভেঙে দেব নিশি। ডায়েরি আর চিঠি মিলাতে গিয়ে যদি এ এর মানে আকাশ হয়, তাহলে এ প্লাস বি মানে কি? আকাশ প্লাস বাবা? নিশি দ্রুত ডায়েরির ভেতরে কয়েকটা পাতা উল্টালো। সে দেখলো ডায়েরির মাঝের একটা পাতায় শুধু একটি ঠিকানা লেখা, যেটি ছিল শহরের সেই পুরনো ঠিকানা যেখানে নিশি আকাশকে দেখা করতে বলেছিল। বাবা তাহলে সেই ঠিকানাটা জানতেন? তিনি কি আমাকে লুকানোর জন্য এই ডায়েরিটা লিখে রেখেছিলেন? ঠিক তখনই একটা কণ্ঠস্বর নিশিকে চমকে দিল। নিশি ম্যাম, আপনি এখানে? আপনার তো এখন সেকেন্ড ইয়ারের ক্লাস আছে। তাড়াতাড়ি ডায়েরি আর চিঠি ব্যাগে লুকিয়ে, ও হ্যাঁ, একটু একটু দেরি হয়ে গেল, আমি যাচ্ছি। নিশি উঠে ক্লাসের দিকে হাঁটা শুরু করলো, কিন্তু তার মন এখনও স্থির। সে সিদ্ধান্ত নিয়েছে এই রহস্যের জট একমাত্র সাগরের কাছে খুলবে। সে আর কোনো ভুল বোঝাবুঝির শিকার হতে চায় না। ক্লাস শেষ হলো। নিশি সাগরের কাছে যাওয়ার স্থির করলো, কিন্তু সে জানতো সাগর এখন ভার্সিটির গেটের কাছেই অপেক্ষা করবে। সে দ্রুত তার ফোন বের করে সাগরকে মেসেজ করলো। সাগর, আমাকে এখনই তোমার সাথে কথা বলতে হবে। আমি তোমার কাছে যাব না, তুমি এক্ষুনি ভার্সিটির পাশের কফি শপে এসো। উত্তর আসতে দেরি হলো না। অবশ্যই ম্যাম, আমি আসছি। কিন্তু এটা কি আপনার শিক্ষক হিসেবে কোনো জরুরি নির্দেশনা, নাকি স্ত্রী হিসেবে একটা আবদার? দুটোই না।
এটা হলো তোমার পুরনো বন্ধুর একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। 5 মিনিটে আসছি। নিশি দ্রুত কফি শপের দিকে হাঁটা দিল। তার বুকের ভেতরে একটা অস্থিরতা। সে আজ আর কোনো ফাজলামি সহ্য করবে না। সে জানতে চায় কেন এত বছর ধরে সে একটা ভুলকে বিশ্বাস করে আসছে। 5 মিনিট পর সাগর কফি শপে এসে পৌঁছালো। সে নিশিকে দেখেই হাসলো। নিশি কোনো কথা না বলে তাকে একটা চেয়ার দেখিয়ে বসতে বলল। বলো ম্যাম, কী সেই গুরুত্বপূর্ণ কথা যা আপনাকে ক্লাসের পরে এখানে টেনে আনলো? সামনে হলদে চিঠিটা মেলে ধরলো। এই চিঠিটা, এই ছবির পেছনের গল্পটা, আর তোমার এই অদ্ভুত সমীকরণ, টেক্সট আকাশ মাইনাস টেক্সট সাগর ইকুয়াল টু টেক্সট লাভ। আমি সব জানতে চাই। তুমি কেন মনে করেছিলে আমি তোমাকে অবিশ্বাস করি? তুমি বলো কেন আমি অবিশ্বাস করব না? আমি তোমার জন্য অনেক বছর অপেক্ষা করেছিলাম সেই পুরনো ঠিকানায়। আমি সেই অঙ্কটা শিখেছিলাম, কিন্তু তুমি আসোনি। উল্টে আমার বাবা তোমার বাবার কাছে গিয়েছিলেন। তোমার বাবার শর্ত ছিল আমি অঙ্কটা না পারলে। আমি তোমাকে চিঠি দিয়েছিলাম। আমি বাবার পকেটে লুকিয়ে চিঠি দিয়েছিলাম, যেখানে শহরের সেই পুরনো ঠিকানা লেখা ছিল। আমি আসতে চেয়েছিলাম। তুমি চিরকুট দিয়েছিলে। হ্যাঁ, আমি জানি আমার বাবা সেই চিরকুট তোমাকে দেননি। তিনি আমাকে দূরে রাখার জন্য এই কাজ করেছেন। আর তুমি তুমি কেন তোমার নাম পাল্টে সাগর হলে? আমার নাম সাগর হয়নি নিশি। তোমার বাবার সেই অপমান আর শর্তের পর সেই রাতে আমার মনে হলো সেই দুর্বল আকাশটা মরে গেছে। যে অঙ্কটা পারতো না সে আর নেই। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি সব পারি। তাই আমি সাগর নাম নিয়ে শহরে চলে আসি। আর আমার বাবা মা তখন থেকে আমাকে সাগর বলে ডাকেন। আর এই বিয়ে, এটা কি তোমার সেই প্রতিজ্ঞার অংশ? এই বিয়ে হলো আমার জীবনের শ্রেষ্ঠ প্রতিজ্ঞা নিশি। আমি যখন তোমাকে ভার্সিটিতে দেখলাম, তোমার চোখে সেই পুরনো রাগ আর দূরত্ব দেখে বুঝলাম তুমি এখনও সেই অতীত ভোলনি। আর তোমার বাবা যখন আমাকে বিয়ের প্রস্তাব দিলেন, তখন আমি বুঝলাম আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। প্রতিশোধ, ভুল ভেঙে দেওয়ার, তোমাকে প্রমাণ করার যে তোমার সবচেয়ে বড় ভুলটা হলো আমাকে অবিশ্বাস করা। সাগর আলতো করে নিশির চোখে জল মুছে দিল। নিশি বুঝতে পারল তাদের মধ্যেকার দূরত্ব শুধুই একটা ভুল বোঝাবুঝির পাহাড় ছিল। তুমি তো আমাকে সব বলতে পারতে। তাতে কি তোমার এই রাগী ম্যামের অহংকার ভাঙতো? আমি চেয়েছিলাম তুমি নিজে থেকে সত্যিটা খুঁজে বের করো। আর হ্যাঁ, এই সমীকরণটা মনে রেখো, সমান সমান টেক্সট লাভ এর মানে হলো আমার মধ্যে থেকে দুর্বল আকাশ, আর টেক্সট আকাশ মাইনাস টেক্সট সাগর ইকুয়াল টেক্সট লাভ এর মানে হলো আমার মধ্যে থেকে দুর্বল আকাশ আর প্রতিশোধ পরায়ণ সাগর দুটোই যদি মাইনাস হয়ে যায়, তাহলে যা অবশিষ্ট থাকবে সেটাই হলো তোমার প্রতি আমার নিঃশর্ত ভালোবাসা। নিশি এবার তার কোনো কথা না বলে সাগরের হাত ধরল। তাদের মাঝে এখন আর শিক্ষক ছাত্র বা স্বামী স্ত্রীর দূরত্ব নেই, আছে শুধু দুই বন্ধুর 10 বছরের চাপা পড়া ভালোবাসা। আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝেছিলাম। মাপ চাওয়ার কিছু নেই নিশি। এখন থেকে আর কোনো লুকোচুরি নয়, এখন শুধু আমাদের নতুন জীবন। তবে একটা কথা, আমি কিন্তু আজও তোমার ছাত্র। নিশি হেসে ফেলল, কিন্তু নিশির মনে তখনও একটা প্রশ্ন। তার বাবা কি এখনো জানে না যে সাগরই আকাশ? কফি শপের নীরব কোণে সাগর আর নিশি একে অপরের হাত ধরে বসে আছে। 10 বছরের দূরত্ব, ভুল বোঝাবুঝি আর চাপা রাগ সব যেন এক মুহূর্তে হলদে চিঠির সমীকরণে বিলীন হয়ে গেল। তাদের চোখ এখনও ভালোবাসার নতুন ভাষা খুঁজে পেয়েছে। আমার বাবা কি এখনো জানেন না যে তুমিই আকাশ? আমার মনে হয় না, কারণ তিনি যদি জানতেন তাহলে আমাকে ভুল বোঝানোর জন্য এত কিছু করতেন না। আমারও তাই ধারণা নিশি। মিস্টার হাসান শুধু জানতেন যে তোমার বাবা শর্ত দিয়েছিলেন তার ছেলেকে বিয়ে করতে হবে, কিন্তু তিনি জানতেন না সেই ছেলেটির নাম আকাশ থেকে সাগর হয়েছে কেন। তাহলে এই নাম বদলের পেছনেও নিশ্চয়ই অন্য কিছু আছে, আমার বাবার শর্তের চেয়েও বড় কিছু। আছে, কিন্তু সেটা পুরোপুরি আমাদের ব্যক্তিগত নয়, পারিবারিক। তোমার বাবা আর আমার বাবা মিস্টার হাসান একসময় খুব ভালো বন্ধু ছিলেন। গ্রামের সেই ঘটনাটা আমাদের দুজনের মধ্যে
ভুল বোঝাবুঝি তৈরি করেছিল, কিন্তু তাদের বন্ধুত্ব ভাঙেনি। তাহলে আমার বাবা কেন তোমাকে এত অপমান করলেন? তোমার বাবা খুবই নীতিপরায়ণ আর আদর্শবাদী ছিলেন। তিনি মনে করতেন একজন শিক্ষক হিসেবে তার মেয়ে কোনো দুর্বল ছাত্রের সাথে মিশলে তার সুনামের ক্ষতি হবে। তিনি আমাকে অপমান করেননি, তার শিক্ষকের অহংকার থেকে এই কাজ করেছিলেন। এর জন্য আমার বাবা মাও কষ্ট পেয়েছিলেন। তাই তারা প্রতিজ্ঞা করেন আমাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে তোমার বাবা নিজেই আমাকে তার জামাই হিসেবে চান। আর সেই কারণে আকাশকে সাগর হতে হলো? হ্যাঁ, আর শুধু নাম নয়, আমার বাবা মা চাননি তোমার বাবা জানুক যে তারা আমাদের পিছনে এত টাকা খরচ করছেন। তাই তারা নাম বদলের একটা কৌশল নিয়েছিলেন। এই শহরের মানুষ শুধু জানে মিস্টার হাসানের এক মেধাবী ছেলে আছে সাগর, আর সেই সাগর তোমাকে ভালোবাসে। তারা যখন কফি শপ থেকে বেরিয়ে আসছে ঠিক তখনই নিশির ফোন বেজে উঠল। স্ক্রিনে তার বাবার নাম দেখে নিশি চমকে উঠল। বাবা কি হয়েছে? নিশি, আমি এখন শহরে মিস্টার হাসানের বাড়িতেই আছি। তোমরা দ্রুত চলে এসো, তোমাদের নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। বাবা শহরে এসেছেন মিস্টার হাসানের বাড়িতে। ঠিক আছে বাবা, আমরা আসছি। নিশির মুখ এবার চিন্তায় ছেয়ে গেল। যদি এই মুহূর্তে তার বাবা জেনে যায় যে সাগরী আকাশ, তাহলে কি হবে? সেই পুরনো তিক্ততা আবারও কি ফিরে আসবে না তো? ভয় পেও না নিশি, আমরা আর একা নই। আমরা দুজন একসাথে সব সামলাবো। আর হ্যাঁ, এখন আমি তোমার স্বামী হিসেবে কথা বলবো, ছাত্র হিসেবে নয়। মিস্টার হাসানের বাড়িতে পৌঁছে তারা দেখল নিশির বাবা আর মিস্টার হাসান ড্রয়িং রুমে বসে আছেন। তাদের মুখমণ্ডল বেশ গম্ভীর। মিস লিরিও পাশে দাঁড়িয়ে চিন্তিত মুখে। এসো তোমরা, আমি তোমাদের দুজনের জন্যই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এসেছি। কি সিদ্ধান্ত আঙ্কেল? সাগর, তুমি আমার ছাত্র ছিলে না, কিন্তু তুমি আমার মেয়ের স্বামী। আমি জানি এই বিয়ে একটা চুক্তির মাধ্যমে হয়েছে, কিন্তু এখন যেহেতু তোমরা একসাথে আছো, আমি চাই না এই চুক্তির ব্যাপারটা আর থাকুক। আমি চাই তোমরা মন থেকে স্বামী স্ত্রী হও। বাবা আমি জানি নিশি, আমি সব জানি। কি জানেন আঙ্কেল? হাসান, তোমার সাথে আমার একটা কথা ছিল অনেক বছর আগে। আমি যখন তোমার ছেলেকে অপমান করেছিলাম, তখন তোমার মুখ দেখেই আমি ভুল করেছি। আর আমি জানি তোমার ছেলেকে এই শহরের সবচেয়ে মেধাবী ছাত্র হিসেবে তৈরি করেছ। মিস্টার হাসান চুপচাপ। আমি জানি না কেন তুমি তোমার ছেলের নাম পাল্টাচ্ছ, কিন্তু আমি একটা কথা স্পষ্ট বুঝতে পারছি, আকাশ আর সাগর এক এবং অভিন্ন। নিশি আর সাগর একে অপরের দিকে তাকালো। তাহলে তাদের বাবা মায়েরাও কি এই গোপন রহস্যের অংশীদার? আপনি জানতেন আঙ্কেল? হ্যাঁ, আমি জানতাম। সেদিন তোমার বাবা আমার কাছ থেকে তোমার ছবি এনে বললেন যে তুমি আমার জামাই হবে। সেদিন আমি সেই হলদেটে চিঠিটা দেখেছিলাম, আর সেই চিঠিতে বীজগণিতের সূত্রের নিচে তোমার হাতে লেখা এই চিহ্নটা ছিল। আমি জানতাম আকাশ ফিরে এসেছে। তাহলে তুমি কেন আমাকে কিছু বলনি বাবা? কেন আমাকে ভুল বোঝাতে চেয়েছিলে? আমি চেয়েছিলাম তুমি নিজে থেকেই আমাকে সেই ভুলটা শুধরে নাও। চেয়েছিলাম তুমি শিক্ষক হিসেবে নয়, স্ত্রী হিসেবে সাগরকে ভালোবাসো। আমি জানতাম তুমি যদি সাগরের আসল পরিচয় জানতে, তাহলে তোমার সে অহংকারটা ভাঙতো না। আর ডায়েরিতে লেখা সেই কথা, তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমিই ভেঙে দেব। এই ভুলটা হলো আমার অহংকার আর তোমার অবিশ্বাস। আর আমি চেয়েছিলাম আমার ছেলের নাম যেন কেউ অঙ্কন না পারা দুর্বল ছেলে হিসেবে না জানে, তাই আমরা নাম বদলের কৌশল নিয়েছিলাম। রুমের মধ্যে এক গভীর আবেগপূর্ণ নীরবতা নেমে এলো। সকল রহস্যের জট যেন এখনই খুলে গেছে। তাদের এই চুক্তি ছিল না, ছিল ভালোবাসাকে ভালোবাসার পথে ফিরিয়ে আনার এক কঠিন পরীক্ষা। বন্ধু, আজ আমার মাথা তোমার কাছে নত। তুমি তোমার প্রতিজ্ঞা রেখেছ। তোমার ছেলে শুধু অঙ্কই শেখেনি, আমার মেয়েকে ভালোবেসে কিভাবে ভুল ভাঙাতে হয় সেটাও শিখেছে। আঙ্কেল, আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। আমি শুধু নিশিকে ভালোবাসতে এসেছি, আর এই ভালোবাসায় কোনো চুক্তি নেই। আমি জানি আমার শেষ সিদ্ধান্ত এই মুহূর্ত থেকে বাড়িতে যেন কোনো চুক্তি নেই, শুধু ভালোবাসা আছে। তোমরা সুখে থাকো।
নিশি আর সাগর স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে তাদের সম্পর্ক এবং দ্বিধা থেকে মুক্ত হলো। নিশি সাগরের দিকে তাকালো। সে চোখ এখন আর প্রতিশোধের আগুন নেই, আছে শুধুই এক গভীর দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া ভালোবাসার আভা। আকাশের সাথে সাগরের ভালোবাসা। এখন থেকে আমরা আর ম্যাম আর ছাত্র নই, শুধু আমরা দুজন। নিশির বাবার আগমনে সমস্ত রহস্যের জট খুলে যাওয়ায় বাড়ির পরিবেশ হঠাৎ করেই হালকা হয়ে গেল। নিশি এবং সাগর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিস্টার হাসান এবং নিশির বাবা পুরনো বন্ধুত্বের উষ্ণতায় মেতে উঠলেন। সন্ধ্যাটা কাটলেও হাসি আর গল্পে। আমি জানতাম আমার মেয়েকে তুমি সবচেয়ে ভালো রাখবে। তুমি তো শুধু আমার ছাত্র নাও, আমার জামাইও। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আপনার মেয়ে আমার কাছে খুব যত্নে থাকবে। আর হ্যাঁ, আজ থেকে আর কোনো শিক্ষক বা ছাত্র পরিচয় নয়। রাতে খাবারের পর নিশির বাবা বিদায় নিলেন, এই বলেছে তিনি চান নিশি আর সাগর যেন তাদের নতুন জীবন উপভোগ করে। রাত গভীর হলো। নিশি যখন ঘরে এলো তখন সাগর বারান্দায় দাঁড়িয়ে মোবাইল দেখছিল। নিশি দরজা বন্ধ করে সাগরের কাছে এগিয়ে গেল। তোমার ফোন দেখছো? নিশ্চয়ই ভার্সিটির কোনো ছাত্রীর মেসেজ। আমি তোমাদের ছেলেদের স্বভাবে তো একটু থেকে একটু হলে চুকচুকানি করতে থাকো। না, আমি তো আমার নতুন শিক্ষকের মেসেজের অপেক্ষায় ছিলাম। ভাবছিলাম আমাকে একা ফেলে তুমি কোথায় চলে গেলে। তুমি কি জানো তোমার জন্য ঠিক কখন থেকে আমি অপেক্ষা করছি? ফাজিল ছেলে, এখন থেকে তোমার কোনো ফাজলামি সহ্য করবো না বলে দিচ্ছি। আর বাই দ্য ওয়ে, তুমি আমার জন্য অপেক্ষা করছো মানে? অপেক্ষা কেন করছো? তোমাকে কি আমি বলেছি আমার জন্য অপেক্ষা করতে? ঘুমিয়ে পড়ো, আমি আর তোমাকে আটকে রাখিনি। ফাইজলামি করব না, কিন্তু আদর তো করতেই পারি, তাই না? গত কয়েক রাত তো শুধু চুক্তি আর রহস্য ভেদ করতে গেল। আজ আর কোনো বাধা নেই। আর তাছাড়া অনেক তো রইলাম বউকে ছাড়া। আর সইছে না, বিশ্বাস করো, পারবো না বউকে ছাড়া। আমি আমার বউয়ের জন্য অপেক্ষা করছি, এতে তোমার কি সমস্যা? তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? তুমি তো আর আমার বউ বলে নিজেকে স্বীকার করো না। তুমি তো আমার ভার্সিটি টিচার। এখন তো তুমি আমার থেকে ছোট, 4 বছরের ছোট, ভুলে যেও না, তাই না? এটা সব সময় মাথায় রেখো, আমি তোমার ভার্সিটির টিচার। 4 বছরের ছোট হলেও উচ্চতায় আর শক্তিতে তোমার চেয়ে অনেক বেশি। আর ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর নয়, নিশি ম্যাম। আর তাছাড়া তুমি আমার স্ত্রীকে শুধু ম্যাম বলে ডাকার অভ্যাস পাল্টাতে পারো। তুমি বলতে পারো, সাগর, তোমার এই কাজটা ভালো লাগছে না। ম্যাম তো তুমি হবে, তবে সেটা ভার্সিটিতে, বাড়িতে না। বাড়িতে তুমি আমার বউ হবে, আদরে বউ, যে আমাকে খুব ভালোবাসবে এবং খুব আদর করবে। সাগর নিশির হাত ধরে বিছানার দিকে নিয়ে গেল। সাগরের চোখে মুখে যেন নিশির জন্য এখন এক আকাশ সমান মুগ্ধতা এবং নিশিকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সে যেন এখন খুব করে চাইছে নিজেকে নিজের কাছে, নিজের একদম কাছে, খুব কাছে, ঠিক যতটা কাছে আসলে তাদের মধ্যে আর কোনো শূন্যস্থান থাকবে না, তাদের মধ্যে আর কোনো বাধা থাকবে না, তাদের অস্বস্তি মিলেমিশে এক হয়ে যাবে। আর কেউ কখনো চাইলেও তাদেরকে আলাদা করতে পারবে না। তারা যেন দুটি দেহ এক আত্মায় পরিণত হয়। ইংলিশে বুঝতে পারছে সাগরের ভেতরের ইচ্ছা, তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে নিজেকে কাছে পাওয়ার। নিশি এখন আর প্রতিবাদ করছে না, বরং তার চোখে মুখে সেই পুরনো আকাশের প্রতি ভালোবাসার আভা। সে নিজেও যেন চাইছে সাগরের মধ্যে মিশে যেতে, সাগরকে কাছে পেতে, সাগরের ভালোবাসায় কত গভীরে ডুবে যেতে। সাগর নিশিকে হাত ধরে নিয়ে তার বেডে গিয়ে বসায় এবং নিশির কপালে গভীর করে একটা চুমু দেয়। সাগর যখন নিশির কপালে গভীর করে চুমু দেয় তখন নিজেকে আবেশে নিজের চোখ বন্ধ করে দেয়। নিশি যেন এই মুহূর্তটাকে নিজের মধ্যে ধারণ করতে চায়, তাই সে সম্পূর্ণ মুহূর্তটাকে অনুভব করছে। হঠাৎ করে সাগর নিশির দিকে তাকিয়ে দেখে নিশির চোখ বন্ধ করে মুহূর্তটাকে অনুভব করছে। তখন সে নিশি দুই চোখের পাতায় হালকা করে চুমু দেয় এবং ঘাড়ে মুখে ডুবিয়ে নিশির ঘাড়ে হালকা করে নাক দিয়ে স্লাইড করতে থাকে। সাগরের এমনে হঠাৎ আকস্মিক স্পর্শে নিশি অদ্ভুতভাবে কেঁপে ওঠে। তখন সাগর ফিসফিস করে নিশির কানের কাছে বলে, আচ্ছা নিশি, এখন যদি আমাদের মধ্যে এই দূরত্বটা আমি ঘুচিয়ে দেই, তাহলে কি খুব অন্যায় হয়ে যাবে? তুমি কি খুব রাগ করবে?
কি বলছো কি সাগর? তুমি তুমি ঠিক আছো? না নিশি, আমি ঠিক নেই। আমি একদম ঠিক নেই, বিশ্বাস করো। আর আমাকে ঠিক করার জন্য তোমাকে চাই। আমাকে ঠিক করে দেবে প্লিজ? প্লিজ নিশি, আবার ঠিক হতে চাই। নিশি প্লিজ আমাকে ঠিক করে দাও। সাগরের কণ্ঠস্বর ছিল একদম গভীর, আর ঘোর লাগা সাগরের কণ্ঠস্বর শুনে নিশি যেন একদম ভেতর থেকে কেঁপে উঠল। সে কি আর পারবে সাগরকে ফিরিয়ে দিতে? সাগরের এমন করুণ আর কাতর গলা বলা কথাগুলো শুনে নিশি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পারল না সাগরকে ফিরিয়ে দিতে। নিশি নিজের অজান্তেই নিজের এক হাত সাগরের চুলের মধ্যে বেলি কেটে দেয়, যেটা দেখে সাগর বুঝতে পারে নিশিকে বোঝাতে চাইছে। এরপর সে আর দেরি না করে নিশিকে নিজের একদম কাছে টেনে নেয়। এই রাতটা ছিল একদম অন্যরকম। চাঁদ যেন আজকে তাদের ভালোবাসার সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছে। উন্মুক্ত শরীরেই দুজন একটা চাদরে নিজেদের সাগরের বুকে মাথা রাখে। উন্মুক্ত শরীরে দুজন একটা চাদরের নিজেদের মধ্যে সাগরের বুকে মাথা রেখে নিশি শুয়েছিল। এমন সময় হুট করে নিয়েছে বলে উঠল। তুমি যখন আমাকে আকাশ নামটা বললে তখন আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হয় আমি সাগরকে নয় আকাশকেই ভালোবাসতাম। আকাশ আর সাগর দুজনই তোমার। তবে তুমি আমাকে যে নামেই ডাকো, শুধু মনে রেখো আমি তোমার ভালোবাসার বন্ধনে বাঁধা। পরের দিন সকালে নিশি যখন ঘুম থেকে উঠল তখন সাগরের ঘরে নেই। নিশি ফ্রেশ হয়ে নিচে এলো। নিশিমা, তোমার বর তো ভোরেই ভার্সিটিতে চলে গেছে। এত সকালে কেন? তোমাদের ক্লাস আছে না? সাগর বলল এখন থেকে সে রেগুলার ক্লাস করবে। তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। নিশি দ্রুত তৈরি হয়ে ভার্সিটির দিকে রওনা হলো। স্টাফ রুমে ঢুকেই দেখলো সাগর সেখানে বসে খবরের কাগজ পড়ছে। তুমি এখানে? তুমি না ক্লাস করতে গিয়েছিলে? গিয়েছিলাম তো, কিন্তু প্রথম দিনেই তো আমার টিচারের সাথে দেখা করা দরকার, তাই না? আর তাছাড়া তোমার চোখে মুখে কালকের রাতের ঘুমহীনতার ছাপ দেখতেই এখানে আসা। কি বলছো তুমি? হ্যাঁ, গতকাল সব রহস্যের জট খুলেছে। এখন থেকে আমাদের খুনসুটি শুরু হবে। আর শোনো, আজ দুপুরে লাঞ্চ বিরতিতে আমি তোমার সাথে কফি শপে যাব। তুমি কোনো অজুহাত দেখাবে না। আমি এখন তোমার স্ত্রী, তাই বলে ভার্সিটিতেও তোমার ফাজলামি সহ্য করতে হবে? এটাই তো চ্যালেঞ্জ ম্যাম। তুমি আমার স্ত্রী হলেও এই ভার্সিটিতে আমি তোমার ছাত্র। আমি দেখতে চাই তুমি তোমার ছাত্রকে কিভাবে সামলাও। নিশি ক্লাসে ঢুকতেই দেখলো সাগর প্রথমে সারিতে বসে আছে। নিশি তাকে দেখেও না দেখার ভান করলো। সে ক্লাস শুরু করলো। আজ আমরা একটি নতুন বিষয়ে আলোচনা করব, জীবনের সম্পর্ক সমীকরণ। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আকাশ, বলো। জীবনের সম্পর্ক সমীকরণে যদি পুরনো ভুল আর নতুন ভালোবাসা যুক্ত হয় তবে তার ফলাফল কি হয়? আপনি কি মনে করেন একজন রাগী শিক্ষক এবং একজন ভালোবাসার ছাত্রের সম্পর্কের সমীকরণ সমাধান করা সম্ভব? সাগরের এই প্রশ্নে পুরো ক্লাসরুম হেসে উঠল। নিশির আগে লাল হয়ে গেল। সে বুঝতে পারল এই ছেলেটা তাকে সবার সামনে অপ্রস্তুত করতে এসেছে। সাগর, তুমি কি জানো এই সমীকরণের সমাধানে যদি কোনো অপ্রাসঙ্গিক বা বেয়াদব উপাদান যুক্ত হয় তবে শিক্ষক সেটাকে প্রথমে ক্লাস থেকে বের করে দেন? কিন্তু ম্যাম, আমি তো অপ্রাসঙ্গিক নই। আমি আপনার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। আর হ্যাঁ, আমি জানি আপনি বেয়াদব ছাত্রদের কিভাবে শাস্তি দেন। তাহলে তৈরি থেকো। আজ দুপুরে লাঞ্চের বিরতির পর আমার ব্যক্তিগত ক্লাস আছে, সেখানে তোমাকে থাকতে হবে। ঠিক আছে ম্যাম, আমি তৈরি। তবে ব্যক্তিগত ক্লাসে কি শিক্ষক আর ছাত্র এর বাইরে অন্য কোনো সম্পর্ক থাকবে? নিশি আর কোনো কথা না বলে রাগে মুখ ঘুরিয়ে নিল। ক্লাসের ছাত্রছাত্রীরা ফিসফিস করে হাসতে লাগলো। নিশি মনে মনে প্রতিজ্ঞা করলো এই ফাজিল ছাত্রকে সে এমন শাস্তি দিবে যা সে কোনো দিনও ভুলবে না। সন্ধ্যায় বাড়ি ফিরে নিশি দেখলো সাগর রান্নাঘরে ঢুকে পড়েছে। মিস লিলিও পাশে দাঁড়িয়ে হাসছেন। নিশি, দেখো তো সাগর নাকি আজ রান্না করবে। আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না। ও সাগর, এত কষ্ট করার কি দরকার ছিল? তোমার জন্য তো আমি রান্না করতাম। না ম্যাম, আমি আমার স্ত্রীর জন্য কিছু একটা করতে চেয়েছিলাম। তাছাড়া আপনি যে শাস্তি দিয়েছেন সেটা পালন করতেই হবে। সাগর রান্না শুরু করলো।
কিন্তু নিশি দেখলেও সে প্রায় প্রতি পদে ভুল করছে। কখনো পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল আসছে, আবার কখনো লবণ দিতে গিয়ে বেশি দিয়ে ফেলেছে। কি হচ্ছে এসব? লবণটা এত বেশি কেন? পেঁয়াজগুলো তো পুড়ে গেল। ম্যাম, আমি তো ক্লাসে অঙ্ক কষতাম। রান্নার এই রসায়নটা আমার এখনও শেখা হয়নি। আপনি তো জানেন আপনার ছাত্র হিসেবে আমি একটু দুর্বল। তুমি ইচ্ছে করে এসব করছো তাই না, যাতে আমাকেই আবার রান্না করতে হয়? না নিশি, আমি সত্যি তোমার মতো পারফেক্ট না, কিন্তু একটা ব্যাপারে আমি খুব পারফেক্ট, তোমাকে ভালোবাসার ব্যাপারে। তবে তুমি যদি পাশে থেকে একটু শিখিয়ে দাও তাহলে হয়তো আমি দ্রুত শিখে যাব। সাগরের এই ঘনিষ্ঠতা আর মিষ্টি কথায় নিশির রাগ জল হয়ে গেল। নিশি আর নিজেকে সামলাতে পারল না। ঠিক আছে, ধরো এটা তোমার ব্যক্তিগত ক্লাস, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। নিশি রান্নাঘরের দায়িত্ব নিল। সাগর হাসতে হাসতে তার পাশে দাঁড়িয়ে নিশির প্রতিটি নির্দেশ পালন করতে লাগলো। ম্যাম, ডিম ভাজার পর যদি তার সাথে একটু প্রেম মেশানো হয় তাহলে কি ডিম ভাজার সমীকরণটা আরও সুস্বাদু হয়? ডিম ভেজে সাগরের মুখে তুলে, বেয়াদব ছেলে, তুমি শুধু ভালোবাসার কথা বলতে জানো, কাজ করতে জানো না। নাও খাও। রান্নাঘরের মেসটি ক্লাস শেষ হয়ে যাবার পর নিশি আর সাগরের সম্পর্কে এক নতুন মোড় নিয়েছে। ঘরে তার স্বামী স্ত্রী, বাইরে তারা শিক্ষক ছাত্র। এই দ্বৈত জীবন নিশির কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠল। সাগরের ফাজলামি তাকে এক প্রকার আনন্দই দিচ্ছিল, তবে নিশি তখনও তাদের বিয়ের ব্যাপারটাও ভার্সিটির কারোর কাছে প্রকাশ করতে চায়নি, কারণ তিনি চান না তার ছাত্রর মাঝে এই নিয়ে কোনো ফিসফিস শুরু হোক। পরদিন সকালে নিশি দ্রুত ভার্সিটির করিডোর দিয়ে যাচ্ছিল। আজ তার গুরুত্বপূর্ণ একটি সেমিনার আছে। হঠাৎই পেছন থেকে সাগরের ডাক শুনে নিশি দ্রুত গতি বাড়িয়ে দিল। ম্যাম, নিশি ম্যাম শুনুন। তুমি আমাকে এভাবে ভার্সিটিতে ডাকবে না। কেন ম্যাম? আমি তো আপনার ছাত্র। ছাত্র তার শিক্ষকের খোঁজ নিতেই পারে। আর তাছাড়া রাতের হোমওয়ার্কটা তো আপনি দেননি। সাগর, তুমি কি চাও আমি সবার সামনে তোমাকে শাস্তি দেই? আমি তো সেটাই চাই ম্যাম, তবে শাস্তিটা যেন প্রাইভেট হয়। নিশি যখন সাগরের ফাজলামির উপর দিয়ে যাবে ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো তাদের বিভাগের সিনিয়র লেকচারার ডক্টর রায়হান। ডক্টর রায়হান ভার্সিটিতে খুবই জনপ্রিয়, অত্যন্ত স্মার্ট এবং সুদর্শন। তিনি নিশিকে বারংবার বিশেষ নজরে দেখতেন। নিশি ম্যাম, শুভ সকাল। কি ব্যাপার, এত কিসের আলোচনা চলছে? ছাত্র শিক্ষকের এত গভীর আলোচনার জন্য তো লাইব্রেরি আছে। শুভ সকাল স্যার। না তেমন কিছু না, সাগর তার অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু জানতে চাইছিল। অ্যাসাইনমেন্ট নিয়ে তো কালও দেখেছি। ঠিক আছে সাগর, তুমি যাও, ম্যামের এখন গুরুত্বপূর্ণ কাজ আছে, উনি সেমিনারে যাবেন। ধন্যবাদ স্যার, তবে ম্যামের কাছে আমার প্রশ্নটা এখনও বাকি আছে। আমি না হয় ক্লাস শেষ হলে আবার আসবো। সাগর নিশির দিকে তাকিয়ে মুচকি হেসে দ্রুত চলে গেল। আপনার ছাত্রটি বেশ জেদি নিশি ম্যাম, তবে আপনি ওকে একটু বেশি প্রশ্রয় দেন। যাই হোক, আপনার সেমিনার রুমে পৌঁছতে দেরি হচ্ছে, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আমি যেতে পারবো। না না, চলুন। আর শুনুন, সামনের সপ্তাহে আমাদের ডিপার্টমেন্টের একটি আন্তর্জাতিক কনফারেন্স আছে, সেখানে গেস্টদের দেখাশোনার জন্য আমি আপনাকে ইনচার্জ হিসেবে দেখতে চাই। আপনি নিঃসন্দেহে সেরা। নিশি ডক্টর রায়হানের প্রশংসা শুনে কিছুটা খুশি হলো, কিন্তু তার আগ্রহ নিশির ব্যক্তিগত সীমানা অতিক্রম করেছে মনে হলো। ধন্যবাদ স্যার, আমি অবশ্যই দেখব। আর আপনার মতো মেধাবী শিক্ষকদের সবসময় সামনে থাকা উচিত। ডক্টর রায়হান নিশির সাথে সেমিনার রুমের দিকে হাঁটা দিলেন। নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্যদিকে সাগর করিডোরের কোণে থেকে ডক্টর রায়হান ও নিশির পুরো কথোপকথন শুনছিল এবং তাদের একসাথেও যেতেও দেখেছিল। সাগরের চোখে সেই দুষ্টুমি ভরা হাসিটা এখন আর নেই, বরং সেখানে একটা চাপা অধিকারবোধ আর সতর্কতা খেলা করছে। সেরা আর মেধাবী শিক্ষক, আমার স্ত্রীকে অন্য একজন এভাবে প্রশংসা করছে, আর আমার স্ত্রী কিনা তাকে আমার আর তার সম্পর্কের কথা পর্যন্ত বলছে না। এই ডক্টর রায়হান কেন এত আগ্রহ দেখাচ্ছেন? সে নিশ্চয়ই আমার ম্যামের দিকে খারাপ নজর দিচ্ছে। সাগর দ্রুত মোবাইলটা বের করে নিশিকে একটি মেসেজ পাঠালো। ম্যাম, মনে রাখবেন আপনি শুধু এই ভার্সিটিরই নন, আপনি একজন বিবাহিত শিক্ষক। আপনার স্বামী আপনার বেয়াদব ছাত্র যে আপনার সাথে সব বিষয়ে ব্যক্তিগত ক্লাস নিতে
ভালোবাসে। কনফারেন্সের ইনচার্জ হওয়ার আগে এই কথাটা যেন মনে থাকে। নিশি সেমিনার রুমে পৌঁছানোর ঠিক আগেই মেসেজটা দেখে থমকে গেল। সে বুঝতে পারল সাগর এখন তার উপরে নজর রাখছে। তার স্বামী তার ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনকে এক করে দিচ্ছে। কি হলো নিশি ম্যাম, আপনি কি কিছু দেখছেন? না স্যার, কিছু না, চলুন। রাতে বাসায় ফিরতেই সাগর নিশিকে সরাসরি তাদের বেডরুমে নিয়ে গেল। নিশি বুঝতে পারল আজ একটা ঝড় আসতে চলেছে। কি হচ্ছে সাগর? তুমি কেন আমার কাজে নজর রাখছো? নজর রাখছি না নিশি, আমি আমার সম্পর্ক সমীকরণটা ঠিক রাখতে চাই। সেই সমীকরণে অন্য কোনো অজ্ঞাত রাশির অনুপ্রবেশ আমার সহ্য হবে না। ডক্টর রায়হান আমার একজন সিনিয়র সহকর্মী, তিনি আমাকে সম্মান করেন। সম্মান করেন নাকি তিনি মনে করেন আপনি একা এবং তাকে যথেষ্ট প্রশ্রয় দিচ্ছেন? আপনি কেন তাকে বললেন না যে আপনি বিবাহিত? আমি বলিনি কারণ আমি চাই না আমার ছাত্ররা জানুক যে আমি আমার চেয়ে 4 বছরের ছোট একজনকে বিয়ে করেছি। তারা কি ভাববে? আমার শিক্ষকতার ভাবমূর্তি নষ্ট হবে। আর আপনার শিক্ষকতার ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে আপনি আমাকে অস্বীকার করবেন? আপনি ভুলে যাবেন যে এই বেয়াদব ছেলেটাই আকাশ, আপনার প্রথম ভালোবাসা। আমি তোমাকে অস্বীকার করিনি সাগর, আমি শুধু সময় চেয়েছিলাম। সময় শেষ নিশি, আজ থেকে তুমি সবার সামনেই আমার স্ত্রী। আর ওই ডক্টর রায়হান যদি কাল আবার আপনার কাছে আসে, আপনি স্পষ্ট করে বলবেন আপনি বিবাহিত। সাগর নিশির দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে এখন রাগ আর ভালোবাসা মিশেল। নিশি বুঝতে পারল তার স্বামী এখন আর সেই জেদি ছাত্র নয়, বরং একজন অধিকারবোধ সম্পন্ন পুরুষ। ঠিক আছে সাগর, তাই হবে। কিন্তু এরপর যদি ভার্সিটিতে কোনো ফালতু কথা ওঠে? ফালতু কথা উঠলে আমি সামলে নেব। মনে রেখো, আমি তোমার ছাত্র হতে পারি, কিন্তু তোমার স্বামীর শক্তি অনেক বেশি। আর এখন তোমার সেই বেয়াদব ছাত্রকে শাস্তিস্বরূপ একটা ব্যক্তিগত ক্লাস নিতেই হবে। রাতে সাগরের কঠিন অধিকারবোধের সামনে নিশি মেনে নিলেন যে তাদের সম্পর্কের সত্য প্রকাশ করার সময় এসেছে। নিশি বুঝতে পারলেন ডক্টর রায়হানের আগ্রহ বাড়ার আগেই এই বিতর্কের অবসান ঘটাতে হবে। পরদিন সকালে নিশি দ্রুত ভার্সিটির করিডোর দিয়ে যাচ্ছিলেন, আর তার হাতে এক গাদা ফাইল। মনে উত্তেজনা আর ভয়। আজকে তাকে ডক্টর রায়হানকে সত্যটা জানাতেই হবে। ঠিক তখনই ডক্টর রায়হান তার অফিস রুম থেকে বেরিয়ে এলেন এবং নিশিকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন। নিশি ম্যাম, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কাল কনফারেন্সের মিটিংয়ে আপনাকে গেস্টদের জন্য বিশেষ দায়িত্ব দিচ্ছি। আমি আপনার উপর পুরো ভরসা রাখতে পারি। স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি কনফারেন্সের এই দায়িত্ব নিতে পারবো না। কেন নিশি ম্যাম, কোনো সমস্যা? আপনি কি মনে করেন চাপ বেশি হয়ে যাবে? আমি সব সামলে নেব, আপনি শুধু। স্যার, আমি আসলে ব্যক্তিগত কারণে দায়িত্ব নিতে পারছি না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবন সম্পর্কে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে হবে। কি কথা বলুন। স্যার, আমি বিবাহিত। আমি এবং আমাদের ছাত্র সাগর, মানে আকাশ, আমরা মাসখানেক আগে বিয়ে করেছি। নিশির কথাগুলো করিডোরে যেন একটি বোমার মতো ফাটল। ডক্টর রায়হান চেহারা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে ফাইলগুলো পড়ে গেল মেঝেতে। আপনি কি বলছেন নিশি ম্যাম? আপনি আপনার ছাত্রকে বিয়ে করেছেন? আমাকে কেন একবারও বললেন না? আপনি আমাকে এত প্রশ্রয় দিলেন কেন? স্যার, আমি আপনাকে কোনো প্রশ্রয় দেইনি। আমি চেয়েছিলাম এই বিষয়টা ব্যক্তিগত রাখতে। আমি জানতাম ক্যাম্পাসে এই নিয়ে ফিসফিস শুরু হবে। আমরা কাউকে জানাতে চাইনি। ফিসফাস? এটা তো একটা বড় সড়ো কেলেঙ্কারি। আপনার শিক্ষকতার নৈতিকতা, আপনার ইমেজ। আর সাগর, আমি জানতাম ছেলেটা আপনাকে বেশি পছন্দ করে, কিন্তু সে আপনার ছাত্র। শুভ সকাল স্যার, আপনি আপনার ফাইলগুলো ফেলে দিলেন কেন? নিন। আর ম্যামকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি তুমি সবকিছুর মূলে। তুমি কি করে এটা করতে পারলে? তোমার উচিত ছিল ম্যামকে সম্মান করা। আমি ম্যামকে সর্বোচ্চ সম্মান করি স্যার। স্ত্রী হিসেবে আমার সম্মান তাকে দেওয়া উচিত, তাই তো? আর প্রেম বা বিয়ে কোনো বয়স বা পদের ধার ধারে না স্যার। এটা হৃদয়ের ব্যাপার। গণিতের কঠিন অঙ্ক নয় যে নির্দিষ্ট নিয়মে চলতে হবে। আমরা একে অপরকে ভালোবাসি। নিশি ম্যাম, আমি আশা করিনি আপনি আপনার ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেললেন। আমি আশা করি ডিপার্টমেন্টের
কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন তুলবে না। ডক্টর রায়হান রাগে গটগট করে হেঁটে চলে গেলেন। ডক্টর রায়হান চলে যাওয়ার পর নিশি হাফ ছেড়ে বাঁচল। তার মন ভরে গেল উদ্বেগে। সাগরের এই সাহসিকতা একদিকে যেমন ভালো লাগলো, তেমনি এই ঘোষণার ফল কী হবে তা নিয়ে ভয়ও হতে লাগলো। তুমি খুশি তো এখন? তুমি তোমার জেদ মেটালে, এবার কি হবে? ভয় পেও না নিশি, আমি সব সামলে নেব। সবাই প্রথমে একটু কথা বলবে, কিন্তু ভালোবাসা সব ফিসফিস থামিয়ে দেয়। কিন্তু সাগরের ধারণা ভুল প্রমাণিত হলো। ডক্টর রায়হান ব্যক্তিগতভাবে নিশির উপরে ক্ষুব্ধ হওয়ায় ক্যাম্পাসে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। ছাত্রদের মাঝে শুরু হলো মিশ্র প্রতিক্রিয়া। কেউ মজা নিচ্ছে, কেউ আবার ঈর্ষাও করছে। কিছু সিনিয়র শিক্ষক নিশির দিকে সন্দেহ দৃষ্টিতে তাকাতে লাগলেন। নিশি অনুভব করলেন তার প্রতিভার বদলে এখন শুধু তার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম 2 সপ্তাহ তার সেমিনারে মনোযোগ কমে গেল। এমনকি বিভাগের অভ্যন্তরীণ মিটিংগুলোতেও তিনি স্বস্তি পাচ্ছিলেন না। সাগর, আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি আমার পেশাগত সম্মান হারিয়েছি। ক্লাসের ছাত্রদের মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। নিশি, তোমাকে এভাবে দুর্বল দেখালে চলবে না। তুমি অসাধারণ শিক্ষক। এই সমালোচনা সাময়িক। আমাদের প্রমাণ করতে হবে আমাদের সম্পর্ক আমাদের পেশার পথে বাধা নয়, বরং শক্তি। সাগর বুঝতে পারল শুধু মুখে সান্ত্বনা দিলে হবে না। নিশির শিক্ষকতার ভাবমূর্তি ফিরিয়ে আনতে তাকেই কিছু একটা করতে হবে। সাগর তার স্বভাবসুলভ বুদ্ধিমত্তা কাজে লাগালো। সাগর ক্লাসে ঘোষণা করলো যে সে তার স্ত্রীর কাছে মানে নিশি ম্যাম গণিতের জটিল বিষয়গুলো কীভাবে সহজ করে বুঝতে পারে তা নিয়ে একটি ওপেন সেশন করবে। সেশনটি সাগর এমনভাবে নিশির শিক্ষাদান প্রস্তুতির প্রশংসা করলো এবং নিশির নোটস ব্যবহার করে কঠিন সমস্যার সমাধান দেখালো, যাতে ছাত্ররা আবারও নিশির মেধা আর জ্ঞানের প্রতি আকৃষ্ট হলো। সাগর বিভাগের সবচেয়ে মেধাবী ছাত্র হওয়ায় সে আন্তর্জাতিক কনফারেন্সে একটি পেপার সাবমিট করার সুযোগ পেল। সে তার পেপার স্পষ্ট উল্লেখ করলো যে তার গবেষণায় তার স্ত্রী এবং শিক্ষক নিশি ম্যামের মৌলিক ধারণা এবং অনুপ্রেরণা ছিল প্রধান চালিকা শক্তি। স্যাররা, আমার পিএইচডি পেপারটি আজ আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত হলো। এর ক্রেডিট আমার স্ত্রী এবং মেন্টর নিশি ম্যামের। তিনি শুধু আমার জীবনসঙ্গী নন, তিনি আমার আদর্শ। সাগরের এই প্রকাশ্য সমর্থন এবং তার কৃতিত্বের সাথে নিশির নাম যুক্ত হওয়ার সবার ফিসফাস ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। তারা দেখল নিশির ছাত্র হিসেবে সাগর কতটা সফল হয়েছে এবং তার পিছনে নিশির অবদান কতটা। ডক্টর রায়হানের মুখ শুকিয়ে গেল। নিশি ম্যাম, সাগর অত্যন্ত বুদ্ধিমান ছেলে। তোমাদের সম্পর্কটা আমি ভুল বুঝেছিলাম। আমি সত্যিই খুশি হলাম। আমার পক্ষ থেকে তোমাদের দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ সাগর। এইভাবে সাগর ধীরে ধীরে তাদের সম্পর্কের উপরে পড়া সমস্ত কালো ছায়া মুছে দিল। নিশির শিক্ষকতার সম্মান ফিরে এলো, বরং তার স্বামী তার ছাত্র হওয়ায় তাদের সম্পর্ক ক্যাম্পাসে ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ালো। সাগরের গলা জড়িয়ে ধরে, তুমি সত্যি একজন জাদুকর সাগর। তুমি সবকিছু ঠিক করে দিলে। আমি ভুল ভেবেছিলাম। আমি তো তোমারই ছাত্র নিশি। তোমাকে খুশি রাখাটাই আমার জীবনের প্রধান অ্যাসাইনমেন্ট। আর শোনো, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসতাম, ভালোবাসি এবং আজীবন তোমাকে ভালোবেসে যাব। আমি আগেও তোমার পাশে ছিলাম, এখনও তোমার পাশে আছি, আর আজীবন তোমার পাশে থেকে যাব। আমি ভয় পাই, বড্ড ভয় পাই তোমাকে হারিয়ে ফেলার। আমি একবার তোমাকে হারিয়ে ফেলেছিলাম নিশি, বিশ্বাস করো। আমি আর কোনোভাবে তোমাকে হারাতে পারবো না। এবার তোমাকে হারিয়ে ফেললে আমি মরে যাব। সাগরের কথা শুনে নিশি পুরো স্তব্ধ হয়ে সাগরের দিকে তাকিয়ে তাকে কয়েক মিনিট দেখল। একটা মানুষ কাউকে ঠিক কতটা ভালোবাসতে পারে সেটা সাগরকে না দেখলে নিশি হয়তো বুঝতেই পারতো না। সে সাগরের ভালোবাসাটা খুব গভীরভাবে অনুভব করতে পারল। 5 বছর পর নিশি আজ ডিপার্টমেন্টের প্রধান। সাগর তার পিএইচডি শেষ করে নিশির একজন তরুণ সহকর্মী। রাতের খাবার টেবিলে নিশি, সাগর এবং তাদের 3 বছরের ছোট্ট মেয়ে আলো বসে আছে। সকালে চুপচাপ খাওয়া দাওয়া করছিল। এমন সময় আলো সাগরকে উদ্দেশ্য করে এমন কিছু বলে উঠল যেটা শুনে সাগর নিশি দুজনেই দুজনের দিকে তাকিয়েছিল। কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। আর আলোই বা এই সমস্ত কিছু জানলো কোথা থেকে তা বুঝতেও পারছিল না। বাবা, তুমি কি সত্যি মাকে বিয়ে করেছো? মা না তোমার ম্যাম ছিলেন?
তাহলে তারপরেও তুমি কিভাবে মাকে বিয়ে করলে? আলোর বলা কথাগুলো শুনে নিশির গলা যেন ভাত বেঁধে গেল। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে নিজের অবস্থা খারাপ দেখে সাগর তাড়াতাড়ি নিচের দিকে পানি এগিয়ে দিল। নিশি পানিটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে পুরো পানিটা শেষ করে দিল এবং চারপাশে তাকিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। কেননা তার মেয়ে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের উত্তর সে কীভাবে দিবে সেই উত্তরটাই খুঁজে পাচ্ছিল না। নিশির এমন স্বাভাবিক অবস্থা থেকে সাগর পুরো পরিবেশটা শান্ত করার জন্য তার মেয়ের দিকে হালকা করে হেসে মেয়েকে শান্তভাবে বলল, আম্মু, তার আগে একটা কথা বলো তো, তোমাকে এমন কথা কে বলেছে? কেন? আমি তো নানুকে ফোনে কাউকে বলতে শুনেছি। তিনি বলছিলেন মা নাকি তোমার টিচার ছিল, এরপর নাকি তোমাদের বিয়ে হয়েছে। কিন্তু কিভাবে হলো পাপা? হ্যাঁ মা, তোমার মা আমার শিক্ষক ছিলেন। আমি ক্লাসে খুব দুষ্টুমি করতাম, তাই তিনি শাস্তি হিসেবে আমাকে বিয়ে করে নিলেন। কি করব বলো, ম্যাম আদেশ করেছিলেন, ম্যামের আদেশ তো আর অমান্য করতে পারি না, তাই না? সাগর, তুমি কি বলছো? তুমি শুধরাবে না? সময় তো কম হলো না, এবার অন্তত নিজেকে সামলাও। না শোধরালে তুমি ভালোবাসবে কেন নিশি? তুমি তো শিখিয়েছিলে ভালোবাসার সমীকরণে জেদ আর দুষ্টুমি না থাকলে তার সমাধান কখনো পূর্ণতা পায় না। আমাদের ভালোবাসা আমাদের সম্পর্কের সব থেকে বড় পরিচয়। নিশি আর সাগরের প্রেম, হাসি আর দুষ্টুমির এই মিষ্টি সমীকরণটা ভার্সিটির ইতিহাসে এক নতুন উদাহরণ সৃষ্টি করলো। তাদের জীবন পূর্ণ হলো ভালোবাসায়, সম্মান এবং পারস্পরিক নির্ভরতায়। দিনভর ভার্সিটির ব্যস্ততা, দায়িত্ব আর ছাত্র শিক্ষকের দৈব ভূমিকার পর রাতে নিশি আর সাগর তাদের ছাদের বাগানে বসলো। আজ পূর্ণিমা, আকাশ ভর্তি তারা আর চাঁদ যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী। নিশি একটি বেঞ্চে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল আর সাগর তার পাশে বসে নিশির হাত ধরেছিল, নিশির হাতের তালুতে আলতো করে চুমু দিয়ে। কি ভাবছো নিশি? ভাবছিলাম 5 বছর আগে যখন তুমি আমাকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় করালে, তখন আমার পৃথিবীটা কেমন এলোমেলো হয়ে গিয়েছিল। আমার শিক্ষকতার সম্মান, আমার আত্মবিশ্বাস সব যেন হুমকির মুখে। কিন্তু দেখো, এখন তুমি ডিপার্টমেন্টের প্রধান আর আমি তোমার সহকর্মী। আমাদের সম্পর্ক কি আমাদের শক্তি দেয়নি? দিয়েছে। তোমার জেদ আর ভালোবাসা আমাকে দুর্বল হতে দেয়নি। কিন্তু আজও যখন আকাশের দিকে তাকাই, মনে হয় তুমি আর আমি যেন দুটি গ্রহ, আলাদা অন্য কক্ষ থেকে এসে এক হয়েছি। তুমি আমার চেয়ে 4 বছরের ছোট, তবুও তুমি সব সময় আমাকে সাহস দিয়েছো। 4 বছর, 5 বছর, এসব তো শুধু সংখ্যা নিশি, অঙ্কশাস্ত্রের সামান্য বিভাজন। কিন্তু ভালোবাসার কোনো বয়স সীমা নেই। দেখো এই চাঁদটা কত পুরনো, তবুও প্রতি রাতে নতুন করে আলো দেয়। তুমি তো সব সময় রসিকতা করো, কিন্তু তুমি কি জানো এই ভার্সিটির করিডোর যখন তুমি আমি প্রথমবার ডেকেছিলে, তখন আমি কি ভয় পেয়েছিলাম? আমি জানি তুমি ভয় পেতে, কারণ তুমি খুব পারফেক্ট। তুমি নিয়ম ভাঙতে জানতে না। কিন্তু আমি সেই বেয়াদব ছাত্র, যে জীবনের সব নিয়ম ভেঙে তোমার হৃদয়ে ঢুকে পড়েছিলাম। আর আমার হৃদয়ের অঙ্কে নিশি প্লাস সাগর সমান সমান অনন্ত প্রেম। অন্য কোনো সমাধান হয় না। বেয়াদব ছেলে, তুমি শুধু ভালোবাসার কথা বলতে জানো। আর কাজ করতেও জানি নিশি। মনে আছে প্রথম রাতে তুমি যখন আমাকে শাস্তি দিতে চেয়েছিলে? আলতো করে সাগরের ঠোঁটে আঙুল ছুঁয়ে, চুপ করো, তোমার সেই ব্যক্তিগত ক্লাস এর কথা আমাকে আর মনে করিয়ে দিতে হবে না। কিন্তু আজ রাতে তো কোনো ছাত্র শিক্ষক নেই নিশি, শুধু স্বামী আর স্ত্রী আছে। আর এই চাঁদের আলোয় আজ রাতে তোমার সেই বেয়াদব ছাত্রটি তার দীর্ঘদিনের হোমওয়ার্ক শেষ করতে চায়। সাগর নিশিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। চাঁদের আলোয় তাদের চোখ ঝলমল করছিল। তাদের ভালোবাসার সমস্ত জটিল সমীকরণ আজ সরল হয়ে গেছে। ঘরের ভেতরে তারা স্বামী স্ত্রী, বাইরে তারা শিক্ষক শিক্ষিকা। জীবনের এই সুন্দর দ্বিতীয়াত্ম তাদের সম্পর্ক আজ পূর্ণতা পেল। আই লাভ ইউ মাই ম্যাম। আই লাভ ইউ মাই বেয়াদব। চাঁদের নীরবতার মিষ্টি প্রেমে সেই সুরেই শেষ হলো নিশি আর সাগরের ভালোবাসার এই অনন্য গল্প।